তো মাইটোসিস সিগনিফিকেন্স কি ছিল? গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপেয়ার, তাই তো? সো নিউ অফস্প্রিং ফর্মেশন যখন হচ্ছে, মানে জাইগোট ফর্মেশন হচ্ছে, সেই জাইগোট থেকে নিউ অফস্প্রিং যে ডেভেলপমেন্ট হবে সেখানে হেল্প করে, তাই তো? তো মিওসিস, এই মিওসিসকে কি বলা হয়? রিডাকশনাল সেল ডিভিশন। রিডাকশনাল সেল ডিভিশন হয় কারণ কি? যে নাম্বার অফ ক্রোমোজোম অফ পেরেন্টস যা থাকবে, অফস্প্রিং এ কি হবে? হাফ হয়ে যাবে। তার মানে 2n দ্যাট ইজ ডিপ্লয়েড কনভার্টেড ইনটু দ্য হ্যাপ্লয়েড। তো টোটাল 46 নম্বর ক্রোমোজোম থাকলে এটাতে কি হয়? 23 ক্রোমোজোম হয়ে যায়, রিডাকশন হয়ে যায়, হাফ হয়ে যায়। এই জন্য এটা কি বলা হয়? রিডাকশনাল ডিভিশন। এবার কোশ্চেন হচ্ছে মিওসিস কোথায় হয়? গ্যামেট ফরমেশনের সময় মিওসিস হয়। সো মিওসিস টেকস প্লেস ইন দ্য গ্যামেটিক সেল। এটা কোথায় হবে? গ্যামেটিক সেলসে কি হবে? মিওসিস হবে। ওকে। এই মিওসিস এর বেসিক আইডিয়াটা আগে বল। এই আর ডায়াগ্রাম করতে হবে না, এদিকে দেখ। বেসিক আইডিয়াটা আগে বল। মিওসিসের দুটো ফেজ হয়। তো দ্যাট ইজ 2n diploid cells undergoes the first phase of meiosis, that is meiosis 1. Meiosis 1, right? Meiosis 1 হয়ে আলটিমেটলি কি হয়ে যায়? 2n to n form, that is meiosis 1. Again it entered next phase, that is meiosis 2. So n থেকে আবার কি তৈরি হবে? n তৈরি। হ্যাঁ। সো মাইটোসিস আমরা কি দেখেছিলাম? 2n থেকে 2n বা n থেকে n তৈরি হয়, রাইট? দ্যাট ইজ ইকুয়েশনাল সেল ডিভিশন। এই পুরো স্টেজটা দেখতে পাচ্ছ। এই পুরো স্টেজে দুটো ফেজ আছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য মিওসিস 1, সেকেন্ড ইজ দ্য মিওসিস 2। মিওসিস 1 হচ্ছে সেই ফেজ যেখানে মেন ডিভিশনটা হয়। 2n থেকে কি হয়? n ফর্ম। সো মিওসিস 1 ইজ ট্রুলি রিডাকশনাল এন্ড মিওসিস 2 হচ্ছে কি? ইকুয়েশনাল। বাট ইজ আ পার্ট অফ মিওসিস। কেন মিওসিসে আমরা ইকুয়েশনাল বা রিডাকশন আলাদা করে বলতে পারবো। মিওসিস মিনস রিডাকশনাল ডিভিশন বিকজ দ্য এন্ড রেজাল্ট ইজ হ্যাপ্লয়েড। সো ডিপ্লয়েড দিয়ে স্টার্ট হবে, এন্ড রেজাল্ট কি হবে? হ্যাপ্লয়েড হবে। এই জন্য মিওসিসকে আমরা কি বলি? রিডাকশনাল সেল ডিভিশন। কিন্তু মিওসিস টুটা যেমন মাইটোসিস হয়, লাইক প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যা যা ঘটে সেম চিজ এখানে হবে। কিছুই না, এখানে শুধু নাম্বার অফ ক্রোমোজোম এন দিয়ে স্টার্ট হবে, শেষ হবে এন দিয়ে, একই ব্যাপার। আচ্ছা, এই যে ভাগগুলো করেছে কিভাবে দেখ। তো মিওসিস 1, ফার্স্ট ইজ দ্য মিওসিস 1। একে আমরা দুভাগে ভাগ করবো। হোয়াট ইজ মিওসিস 1 and there is the meiosis 2. So meiosis 1 again ভাগ করা হবে কয়েকগুলো সাবফেজ। সাবফেজ গুলো কি কি আছে? ফার্স্ট ইজ দা প্রোফেজ 1, দেন মেটাফেজ 1, দেন অ্যানাফেজ 1, দেন টেলোফেজ 1। ওকে। তারপরে কি হবে? সাইটোকাইনেসিস হবে 1। সাইটোকাইনেসিস 1 এর পরে এখানে হয় ইন্টারফেজ, হয় না, ইন্টারকাইনেসিস। সবগুলো আমি বলবো, আগে নোট করে নাও। ইন্টারফেজে হয় কি? ডিএনএ ডুপ্লিকেশন হয়েছিল, এস ফেজ ইজ দেয়ার। বাট ইন্টারকাইনেসিস এমন একটা ফেজ যেখানে ডুপ্লিকেশন অফ ডিএনএ হবে, ডুপ্লিকেশন অফ ডিএনএ হবে না। তো ইন্টারকাইনেসিস সে কি হয় না? নো ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস। শুধু এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখ, নো ডিএনএ সিনথেসিস অফার্স। হ্যাঁ, মিওসিসের মধ্যে মানে আমি একটা সেল যখন ঢুকছে মিওসিসে,
ও তো তাকে প্রতিটা স্টেজ কভার করে, ধর তুই এখান থেকে তুই যাবি মেসোপ্রেপার, তোকে তো প্রতিটা স্টপেজ ক্রস করে করে যেতে হবে। তো তার মানে মিওসিস যখনই স্টার্ট হচ্ছে, প্রথমে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান এর মধ্যে প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান এর পরে আচ্ছা মাইটোসিস এর মধ্যে সাইটোকাইনেসিস পড়ে কি পড়ে না? পড়ে, কারণ সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস নিয়েই তোর মাইটোসিস। লাইক দ্যাট মিওসিস এর মধ্যেও সাইটোকাইনেসিস আসবে, আলটিমেট ডিভিশন তো হতে হবে। স্যার মাইটোকাইন্ড্রিয়া মানে যে কে? ইন্টারফেসটা তো মাইটোকাইন্ড্রিয়া মাইটোসিসের মধ্যে থাকে না, এর ফেজে থাকে। এম ফেজে থাকে। এখানে হচ্ছে তোকে এম ফেজে ঢোকার আগে, মানে আবার মিওসিস টু তে ঢোকার আগে তাকে তো রেডি হতো। সেকেন্ড ফেজ ঢোকার আগে এটা ইন্টারমিডিয়েট ফেজ, আলাদা পার্ট, কিন্তু সেই পাথওয়েটা দিয়ে ক্রস করতে হবে। হ্যাঁ, তো তার মানে ফার্স্ট হবে প্রোফেজ ওয়ান, তারপর মেটাফেজ ওয়ান, দেন অ্যানাফেজ ওয়ান, দেন টিলোফেজ ওয়ান, দেন সাইটোকাইনেসিস হবে। আফটার সাইটোকাইনেসিস দে এন্টার গো, কোথায় ঢুকবে? ইন্টারকাইনেসিস। নাও এবার সেল যাবে কোথায়? ইন্টারকাইনেসিস এর পর চলে যাবে কোথায়? নেক্সট স্টেজ, দ্যাট ইজ দ্য মিওসিস টু। মিওসিস টুর আন্ডারে আবার স্টার্ট হবে কি? প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টিলোফেজ টু, অ্যান্ড ফাইনালি কি হবে? সাইটোকাইনেসিস। এইটুকু মাথায় থাকবে। তো দেখ এই যে মিওসিস টু, এই যে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টিলোফেজ টু, দ্য প্রপার্টি জাস্ট সিমিলার টু দ্য মাইটোসিস। কেন? এন থেকে এন তৈরি হচ্ছে, তো হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড ফর্মেশন করতে গেলে যেমন মাইটোসিস হয় সেই, হ্যাঁ মানে টু এন টু টু এন যা প্রসেস হবে এন টু এন সেম প্রসেস হবে। সো মাইটোসিসে যা যা ঘটেছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, আজকে সেল ডিভিশনের উপর টেস্ট আছে, হ্যাঁ, তো ভালো করে আজকে দেখে নেবে, আগে পড়াই, দেখে নেবে তারপর টেস্ট নেবে। হ্যাঁ, দুটো চ্যাপ্টার। কংগ্রেচুলেশন। হ্যাঁ দুটো। সো প্রোফেজ টু কি হয়েছে? হ্যাঁ, সেদিন তো পড়াবো, আগে পড়তে দেবো, আগে বোঝ ভালো করে বোঝ। তো এই যে এত বড় জিনিসটা দেখলি দুটো ফেজে হয়, দুটো ফেজের মেন যে ফেজটা, সব থেকে লংগেস্ট ফেজ অফ দা মিওসিস, দ্যাট ইজ প্রোফেজ ওয়ান। এই প্রোফেজ ওয়ানটা হচ্ছে লংগেস্ট ফেজ, কারণ এই প্রোফেজ ওয়ান এর আন্ডারে আরো 5টা সাব ফেজ আছে, 5 সাব ফেজেস, সেগুলো আমরা ডিটেলসে পড়বো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোফেজ ওয়ানটার আন্ডারে ফার্স্ট লেপ্টোটিন, প্রোফেজ ওয়ান এর আন্ডারে, মানে মিওসিস ওয়ান এর আন্ডারে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। দিস ইজ দ্য 5 ফেজ, and 100% এখান থেকে নিটে দুটো কোশ্চেন পাবে, 2 কোশ্চেন, ইয়েস। নিট 2028 কোশ্চেন এখন থেকে পাবলিশ করে দিল, ঠিক আছে? সো এইটুকু মাথায় থাকবে। এই যে 5টা স্টেজ, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য মিওসিস, প্রোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ান এর আন্ডারে টোটাল 5টা সাবস্টেজ আছে, দ্যাট ইজ লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, এইখানে কি হয়, প্রতিটা স্টেজে কি হয় সেগুলো আমরা জানবো। চলো লিখে নিয়েছে এই টেবিলটা, সবাই নোট করেছে তো? চাঁদ এখনো নোট করেনি, তাই তো? দিব্যাঙ্কা স্ক্রিনশট নিচ্ছিস বসে বসে? নে নে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্ক্রিনশট নিচ্ছিস বসে বসে? কিসের স্ক্রিনশট?
না লিখে, ঠিক আছে কর। আর- আচ্ছা, সো দ্য ফার্স্ট ইজ দ্য লেপ প্রোটিন। ফার্স্ট ফেজটা কি ছিল? সো লেপ প্রোটিনে কি হয় দেখ, এদিকে লক্ষ্য কর, ধাক্কা দিয়ে দেবে। আচ্ছা, লেপ প্রোটিনে কি হয়? যখন সেলটা মিওসিসে ঢোকে, সেলটা কি ক্রস করে এসছে? ইন্টারফেস ক্রস করে এসছে, ইয়েস অর নো? প্রিপারেশন ফেজ এখানেও থাকবে, গ্যাপ 1, এস এন্ড জি2। সো আফটার ইন্টারফেজ এখন ডিএনএ গুলো কি করেছে? ক্রোমাটিন ফাইবার হয়ে আছে। তো যখন একটা সেল মাইটোসিসে ঢোকে তখন কি হয়? ক্রোমাটিন ফাইবার ফর্মে ঢুকছে। তো সেই ক্রোমাটিন কন্ডেনসেশন স্টার্ট হবে এখানে। আমরা পড়েছিলাম দ্য প্রোফেজ মার্কস বাই ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমাটিন, তাই তো? তো ক্রোমাটিনের কন্ডেনসেশন স্টার্ট হচ্ছে মানে কি? প্রোফেজ স্টার্ট হচ্ছে। তো এখানেও ঠিক তেমন, ভালো করে লক্ষ্য কর, এরকম কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস আগে জানতে হবে লেপটোপ্রোটিন জানার আগে। হোমোলোগাস ক্রোমোজোম ভেরি ইম্পর্টেন্ট। দেখ, এইটা ধর ক্রোমোজোম নাম্বার 3, এটা ধর ক্রোমোজোম নাম্বার 3, এটা ধর ক্রোমোজোম নাম্বার 2, এটাও ক্রোমোজোম নাম্বার 2। তো উই হ্যাভ পেয়ার অফ ক্রোমোজোম, ইচ ক্রোমোজোম 1 পেয়ার করে থাকে। 2 নম্বর ক্রোমোজোম কটা আছে? 1 পেয়ার। 3 নম্বর ক্রোমোজোম কটা আছে? 1 পেয়ার। 4th নম্বর ক্রোমোজোম 1 পেয়ার। লাইক দ্যাট 22 নম্বর ক্রোমোজোম 1 পেয়ার, and 23 XY or XY এই থাকে। এই যে 1 পেয়ার অফ ক্রোমোজোম থাকে, এই যে পেয়ার অফ ক্রোমোজোম উইচ আর সিমিলার, সিমিলার পেয়ার অফ ক্রোমোজোমটাকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। তার মানে এইটার রিলেশনশিপটা কি? হোমোলোগাস। আবার এইটার রিলেশনশিপটা কি? এটাও হোমোলোগাস ক্রোমোজোম। আর এইটার রিলেশনশিপটা কি? হেটেরোলোগাস ক্রোমোজোম। তো হোমোলোগাসটাই ক্লিয়ারলি বোঝো যে সিমিলার পেয়ার অফ ক্রোমোজোমস আর নোন এজ দ্য হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, এবার এই যে হোমোলোগাস ক্রোমোজোমের দুটো আর্ম আছে, দেখ, এইটা একটা আর্ম, দিস ইজ ওয়ান আর্ম, এটা আর একটা আর্ম, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, ঠিক আছে? তো এই যে দুটো আর্ম দেখতে পাচ্ছ, আমি এইটা একটু জাস্ট নিচের দিকে নামিয়ে দিই। এই যে দুটো আর্ম, এই দুটোর মধ্যে রিলেশনশিপটা কি? সিস্টার ক্রোমাটিড। বা একই বাবার দুই মেয়ে, তাই সিস্টার, মাথায় থাকবে, বোন, সিস্টার ক্রোমাটিড। তো এই যে দুটো আর্ম রয়েছে, তার মানে টু আর্মস অফ ক্রোমোজোম সেম সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচড আছে, তাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর এই হোমোলোগাস ক্রোমোজোম এইটার রিলেশনশিপটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, দ্যাট টু। এটা কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। তার মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, টু ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোমস আর নোন এজ নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার হলো? তো দুটো হোমোলোগাস মানে যে পেয়ার আছে, মানে হোমোলোগাস ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো, তাদের কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? হ্যাঁ,
কোনটা? ক্রোমাটিড বলতে একটা আর্ম অফ ক্রোমোজোম, মানে এইটা এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা কখন দেখা যাবে? এগুলো কখন দেখা যাবে? যখন অ্যানাফেজ, তার আগে না। তার আগে নয়। ইভেন মেটাফেজের স্টেজেও দেখতে পাবো, হ্যাঁ, কিন্তু আলাদা হয় অ্যানাফেজে এসে। আচ্ছা, মানে মেটাফেজ স্টেজে আমরা কি দেখতে পাই? ক্রোমোজোম দেখতে পাই, তো ক্রোমোজোম দেখতে পাচ্ছি মানে আর্মটাও তো দেখতে পাচ্ছি, তো আর্ম আছে মানে ক্রোমাটিড সেগুলো। তো এই জিনিসটা দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো, হোয়াট ইজ হোমোলোগাস ক্রোমোজোম এন্ড হোয়াট ইজ সিস্টার ক্রোমাটিড, হোয়াট ইজ নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? সিস্টার ক্রোমাটিড means two arms which are attached together by the single centromere. The relationship between two arms is the sister chromatid. আর একটা কি বলা হলো? নন সিস্টার ক্রোমাটিড। হোমোলোগাস ক্রোমোজোমের যে দুটো আর্ম, আলাদা আলাদা আর্ম, তাদের রিলেশনশিপটাকে কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। এইটা মাথায় রাখতে হবে, কারণ এটা লাগবে একটু পরে। চলো। সো লেপ্টোটিনে কি হয়? দেখ, লেপ্টোটিন হচ্ছে একটা শর্টেস্ট ফেজ। কিরকম? এই যে ক্রোমাটিন ফাইবার গুলো ছিল, এই ক্রোমাটিন ফাইবার গুলো কি ফর্মে ছিল? 300 ন্যানোমিটার ফাইবার, ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারের কন্ডেনসেশন স্টার্ট হবে। কন্ডেনসেশন মানে কি হবে? এরা কয়েল হতে স্টার্ট করবে, এন্ড হোমোলোগাস পেয়ার্স যেগুলো আছে তারা কি করবে? ক্লোজ টুগেদার হবে, বন্ধুত্ব হবে কাছাকাছি এসে, বাট এখনো কমপ্লিটলি জয়েন করতে পারেনি। এইটুকু বুঝলে? তো দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই লেপ্টোটিনে কি হয়? হোয়াট উইল হ্যাপেন? হোমোলোগাস ক্রোমোজোমস মানে ফার্স্ট হচ্ছে কন্ডেনসেশন স্টার্ট। সো কন্ডেনসেশন স্টার্ট হচ্ছে, এন্ড হোমোলোগাস পেয়ার্স আর ক্লোজ টুগেদার। হোমোলোগাস পেয়ার্স মিনস 1 নম্বর ক্রোমোজোম যে দুটো আছে, 2 নম্বর ক্রোমোজোম যে দুটো আছে, 3 নম্বর ক্রোমোজোম যে দুটো আছে, এগুলো ক্লোজ হবে, তারা ক্লোজ হবে, কাছাকাছি আসবে, রাইট? এন্ড এই কাছাকাছি আসে তো আন্ডার মাইক্রোস্কোপ ইট লুকস লাইক এ বুকে, ছোট 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 ফুলের বুকের মতো দেখতে লাগে। এই জন্য বুকের স্টেজও বলা হয় লেপ্টোটিন। লেপ্টোটিনে কি হয়? এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জয়েন করে কাছাকাছি এসে, বাট কম্প্যাক্টলি টাইটলি বাইন্ড হয়নি, জাস্ট ক্লোজ হয়েছে, কাছাকাছি এসছে, রাইট? সো এরকম টোটাল 23টা ছোট 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 প্যাচেস দেখতে পাবো, বিকজ 23 পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম, 23 পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম। তো 23টা এবং ছোট 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 ফুলের মতো স্ট্রাকচার দেখতে পাবো, বুকে লাইক স্ট্রাকচার। সো দ্যাট ইজ ওয়াই অ্যানাদার নেম অফ দ্য লেপ্টোটিন ইজ দ্য বুকে স্টেজ। লুজলি জয়েন করেনি এখন। তো এটা হচ্ছে লেপ্টোটিন। সো লেফট কি হলো? কারণ সেল ডিভিশন করবে বলে কাছাকাছি আসছে। কিছু না, সেল ডিভিশনে ঢুকছে, কন্ডেনসেশন স্টার্ট হচ্ছে, তাই এগুলো পেয়ারিং হচ্ছে। যারা সেম ক্রোমোজোম তারা পেয়ারিং হবে, দিলে তো তোর ইয়েটা হবে, মানে মিওসিসটা হবে না, কেউ ইনফ্লুয়েন্স করছে। যেহেতু সেম, তারা সেম জায়গায় কন্ডেনসেশন, সেম ক্রোমোজোম সেম জিন। বুকে স্টেজ বলা হয় কেন কি? এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো ছোট ছোট ফুলের মতো দেখতে, বুকের মতো। নেক্সট স্টেজ ইজ দা জাইগোটিন। জাইগোটিনে কি হয়? এই যে হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো ক্লোজ হয়েছিল, কাছাকাছি এসেছিল, তারা এবার ক্লোজলি অ্যাটাচড হয়ে যাবে বাই সাইনেপ্টেনিমাল কমপ্লেক্স। সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স এটা প্রোটিন স্ট্রাকচার। আচ্ছা, দেখো এটা একটা বড় করে দিই। তো এই ছিল, এইখানে কি দেখতে পাচ্ছিস? এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এরা এরকম কাছাকাছি জয়েন করে দেয়। জয়েন করতে কে হেল্প করলো এখানে? একটা প্রোটিন কমপ্লেক্স। দ্য প্রোটিন কমপ্লেক্স ইজ সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, যেটা কি করলো? এদেরকে জয়েন করিয়ে দিল। তো এই কমপ্লেক্সটার নাম কি?
সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এখানে কি আছে? 92% আছে প্রোটিন, যেটা কাইনেটোকোরে গল্প ছিল মাথায় পড়ে। 8% কি আছে? 3% আছে আরএনএ। 92% আছে প্রোটিন, 3% আছে আরএনএ কম্পোনেন্ট। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, যে স্ট্রাকচারটা কি করলো, হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে টাইটলি জয়েন করিয়ে দিল। and this process is known as synapsis. তো যদি তোকে কোশ্চেন করা হয় সাইন্যাপসিস কখন অ্যারাইজ করলো, ইন দ্য ফেজ অফ জাইগোটি। So what will occurs during synapsis? The two homologous chromosomes are close together, দুটো homologous chromosome গুলো টাইটলি প্যাকড হলো বাই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দিয়ে। মেইনলি যে কাইনেটোকোর ছিল সেই কাইনেটোকোর এরিয়া গুলো টাইটলি প্যাকড হয়ে জয়েন করলো। জয়েন করার পর এইখানেই টেট্রাড স্ট্রাকচারটা দেখ, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এইগুলো দেখ চারটে আর্মকে বলা হয় 1 2 3 4। তো টেট্রাড অ্যাপিয়ার করছে, কিন্তু ভিজিবল মেইনলি কোথায় হবে? নেক্সট স্টেজ। এখানে টেট্রাড ফর্মে আসছে, কিন্তু ভিজিবিলিটি কোথায় আসবে, মানে দেখা যাবে কোথায়? নেক্সট স্টেজ। নেক্সট স্টেজ হচ্ছে প্যাকাইটিং। আচ্ছা, নেক্সট স্টেজ চলে যায়। এই স্টেজটা ভেরি ইম্পর্টেন্ট স্টেজ, প্যাকাইটিং। প্যাকাইটিনে কি কি ঘটছে দেখ, এই ছবিটাকে কপি করে আনি। আচ্ছা, প্যাকাইটিনে কি কি ঘটলো? ফার্স্ট হচ্ছে টেট্রাড অ্যাপিয়ার করলো। টেট্রাড মানে কি? হোয়াট ইজ টেট্রাড? দ্যাট ইজ 4 ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, সো দুটো ক্রোমোজোমের কটা হবে? চারটে ক্রোমাটিড। সো টেট্রাড ফর্ম করলো, টেট্রাড। টেট্রাড অ্যাপিয়ার হলো। 2 নম্বর কি হচ্ছে, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এদের কিছু কিছু এরিয়ায় রিকম্বিনেশন নোডিউল অ্যাপিয়ার করে গেল। মানে যেখানে কি ক্রসিং ওভার হবে সেই জায়গাগুলো একটু ফুলে ওঠে, কারণ সেখানে কি হবে? এইভাবে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হবে। তো সেইগুলোকে বলা হয় রিকম্বিনেশন নোডিউল। তাহলে রিকম্বিনেশন নোডিউল ফর্ম করবে। কম্বিনেশন নডিউলসটা একবার একটু বোঝাতে পারো? রিকম্বিনেশন নোডিউলস মানে কি? এই হচ্ছে ধর ক্রোমাট, এটা হচ্ছে কি একটা আর্ম, ওকে। এটা একটা ক্রোমোজোম, পাশে আমি কি করলাম? আর একটা ক্রোমোজোম আঁকলাম, হোমোলোগাস ক্রোমোজোমই এঁকেছি, ঠিক আছে। তো ধর এই পোর্শন আর এই পোর্শনের মধ্যে জেনেটিক এক্সচেঞ্জ হবে, তখন এই পোর্শনটা কি হবে? একটু ফুলে যাবে, ফুলে গিয়ে একটু বাল্জড আউট হবে, মানে ফুলে উঠবে। কারণ না খুললে এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল হবে না। কম্প্যাক্ট স্ট্রাকচার আছে না, কয়েল করে 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 কি ফর্মে আছে? ক্রোমোজোম ফর্মে আছে। ওই জন্য একটুখানি ওই এরিয়া গুলো একটু আনট্যাঙ্গেলড হবে, একটু খুলবে। তো যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখা যায়, সেগুলো ওই ছোট্ট ছোট্ট এরিয়া, ছোট্ট ছোট্ট পাউচের মতো স্ট্রাকচার খুলে থাকছে। কারণ ওইখানেই কি হবে? জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হবে। কিভাবে এক্সচেঞ্জ হয়? এই দেখ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটা এখানে চলে আসবে, এটা কানেক্টেড থাকবে এর সাথে। তো এইখানে কি হবে? এর জেনেটিক মেটেরিয়ালটা এর এখানে যাবে, আবার এর জেনেটিক মেটেরিয়ালটা এখানে চলে আসবে। এই ছবিটা খুব বাজে ছবি হয়েছে, দাঁড়া ভালো ছবি একটু এঁকে দেখানোর চেষ্টা করি কি হয় দেখ।
তার মানে কি, এই যে আর্মটা ছিল, এই যে আর্মটা, এই যে আর্মটা কি করলো, যেখানে রিকম্বিনেশন নডিউল হয়েছিল সেখানে গিয়ে জয়েন করলো। জয়েন করে কি করছে, তার জেনেটিক ম্যাটেরিয়ালটা কোথায় দিয়ে দিচ্ছে, এই পাশের ক্রোমাটিডকে। এই তাহলে এই দুটোর রিলেশনশিপটা কি ছিল, এইটার এইটার রিলেশনশিপটা কি ছিল, নন সিস্টার, নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এখানে কি হবে, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম। এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল অফ কার মধ্যে হচ্ছে, বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম। নন হোমোলোগাস ক্রোমোজোমে হবে না, 1 নম্বর ক্রোমোজোম আর 2 নম্বর ক্রোমোজোমের মধ্যে হবে না, 1 নম্বর ক্রোমোজোম 3 নম্বর ক্রোমোজোমের মধ্যে এক্সচেঞ্জ হবে না, 1 নম্বর ক্রোমোজোমের সাথে 1 নম্বর ক্রোমোজোমেরই এক্সচেঞ্জ হবে, বাট নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে, সিস্টার ক্রোমাটিডও হবে না। নন সিস্টার দুটো কালার আলাদা দিয়েছে, দেখ একটা হোয়াইট করে দিয়েছে, একটা গ্রিন করে দিয়েছে। তো হোয়াইট কালারের যে ক্রোমোজোমটা ছিল, এবার যখন এক্সচেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হলে রেজাল্টে কি দেখা যাবে, রেজাল্টে কি দেখতে পাবো, দেখ এটা আলাদা হয়ে যাবে, এবং এই পোর্শনটাই কি হবে, কিছু গ্রিন চলে এসছে, এই পোর্শনে কিছু গ্রিন চলে এসছে, আর ওই পোর্শনে হোয়াইট থেকে গেছে। বুঝতে পেরেছিস, এর গ্রিনিশ পার্টটা মানে ওর জিনটা চলে এসছে, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তখন ভ্যারাইটি, বুঝলি, দেখ একই বাবার দুটো ছেলে, দুটো মেল হয়েছে, তো দুটো ছেলে বাচ্চা, দুজনের দেখতে কি একরকম, বাড়িতে ভাই, 2 ভাই আছে কারো, বা 2 বোন, বা ভাই বোন, ভাই বোন হলে কি জেনেটিক মেটেরিয়াল একটু আলাদা হয়ে যায়, এক্স এক্স এর গল্প চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 ভাই কেউ আছে, 2 বোন কেউ আছে, কি দুটো বোন আছে, আমি আছি। তুই আর তোর বোন আছে। তো তুই আর তোর বোনকে কি দেখতে একরকমের না, কিন্তু পেরেন্ট তো একজনই। তো তার মানে কি, একই পেরেন্ট থেকে যখন বাচ্চা, মানে 2জন হচ্ছে, 3জন হচ্ছে, 4জন হচ্ছে, সবার ভ্যারাইটি থাকছে। হয় ডিউ টু দা ক্রসিং ওভার, ডিউ টু দা এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এভরি স্পার্ম এন্ড এভরি ওভাম যেগুলো তৈরি হচ্ছে, সবার মধ্যেই ছোট্ট 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 চেঞ্জ থাকছে, জিনের পজিশনের চেঞ্জ থাকছে। তার জন্য আমাদের ভ্যারাইটি আলাদা হচ্ছে। একমাত্র টুইন্স, যারা মনোজাইগোটিক টুইন্স, তাদের ভ্যারাইটি চেঞ্জ থাকে না, কারণ তাদের ক্রোমোজোম আর তাদের যে জিনিসপত্র সব এক, ক্রোমোজোমটা এক, তার জন্য হয় না। সেটা আমরা শিখবো 12-এ গিয়ে। তো এইটুকু বুঝলি, রিকম্বিনেশন নডিউলটা কি হলো, দ্য বালজিং স্ট্রাকচার, যেখানে কি হবে, ক্রসিং ওভার হবে। তো টেট্রাড অ্যাপিয়ার কোন ফেজে করলো, রিকম্বিনেশন নডিউল ফর্ম করলো, এন্ড যেখানে রিকম্বিনেশন নডিউল ফর্ম হচ্ছে, এরপরে কি হবে, ক্রসিং ওভার ঘটবে। তো হোয়াট ইজ ক্রসিং ওভার, এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল between two non-sister chromatid of homologous chromosome. That is crossing over. It's very important terminology, এটা কোশ্চেন আসে, মাথায় ঢুকলো? So what is crossing over? Exchange of genetic material between two non-sister chromatid of homologous chromosome হয়ে গেল। এবার যখন ক্রসিং ওভার হয়ে যাবে, রেজাল্টে কি এসছে, দুটো ক্রোমোজোম দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ সাম ভ্যারাইটি। আগের আগের স্ট্যান্ড মানে যেটা ছিল চেঞ্জ হয়ে গেল একটু, কারণ একটু জিন এদিক ওদিক চেঞ্জ হয়েছে। So that is recombination. Recombination of genes occurs. That is যে প্রসেসটা হয়, that is recombination occurs. তার মানে 4 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, recombination occurs. অ্যাকচুয়ালি ক্রসিং ওভারের জন্যই যেটা হলো, that is recombination. আর এই রিকম্বিনেশনের জন্য যে এনজাইম লাগে, the enzyme is recombinase. The enzyme required for recombination is
রিকম্বিনেজ। আচ্ছা, এটা মাথায় রাখবে, রিকম্বিনেজ ইজ নট আ সিঙ্গেল এনজাইম, এটা কোনো সিঙ্গেল এনজাইম, এটা গ্রুপ অফ এনজাইম। এর মধ্যে লাইগেজ আছে, এর মধ্যে আনওয়াইন্ডেজ আছে, এর মধ্যে হেলিকেজ আছে, সো লট অফ এনজাইমস এর মধ্যে আছে, তোদের নাম মাথায় রাখতে হবে না, শুধু এইটুকু মাথায় রাখবি যে রিকম্বিনেশনের জন্য যে এনজাইমটা লাগে দ্যাট ইজ রিকম্বিনেজ। যদি কোথাও কোশ্চেন আসে যে রিকম্বিনেজ ইজ সিঙ্গেল এনজাইম, না, ইজ আ গ্রুপ অফ এনজাইম। অনেকগুলো এনজাইম মিলে একসাথে এই রিকম্বিনেশন করায়, তাদেরকে একসাথে আমরা কি বলি? রিকম্বিনেজ। মাথায় ঢুকলো? আচ্ছা, এইগুলো যখন ঘটছে, এই যে এতগুলো ঘটনা ঘটলো, রিকম্বিনেশন নডিউল কিন্তু, সরি মানে সাইনোপ্নিমাল কমপ্লেক্স কিন্তু স্টিল অ্যাটাচড করে রেখেছে। মানে সাইনোপ্নিমাল কমপ্লেক্স যেটা ছিল সেটা কিন্তু এখনো আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। ঠিক আছে? তার মানে এই যে সাইনোপ্নিমাল কমপ্লেক্স ছিল এদের মধ্যে, এখানে কিন্তু এখনো সাইনোপ্নিমাল কমপ্লেক্স আছে, যেটা দুটো ক্রোমোজোমকে হোল্ড করে রেখেছে। ক্লিয়ার? এবার দেখ, স্যার বলে ফেলো। স্যার এই যেটা রেজাল্টটা বেরিয়েছে সেটাই তো মানে মানে ক্রসিং ওভার হয়ে রিকম্বিনেশনটা যে কমপ্লিট হয়েছে সেটাই বোঝাচ্ছে তো। হ্যাঁ, ক্রসিং ওভারের রেজাল্ট হচ্ছে রিকম্বিনেশন। আচ্ছা, আর এর আগের প্রসেসটা ছিল ক্রসিং ওভার, যেখানে হ্যাঁ, দুটো আর্ম ক্রস করেছিল এই ক্রস এই করে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করছিল। হ্যাঁ। আচ্ছা, এবার ডিপ্লোটিন, তাহলে প্যাকেটিনে কি কি হলো? টেট্রাড অর বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট মানে টু হোমোলোগাস ক্রোমোজোম দেখা যাচ্ছে ক্লিয়ারলি, বাইভ্যালেন্ট এন্ড টেট্রাড ভিজিবল হয়েছে, রিকম্বিনেশন নডিউল অ্যাপিয়ার করলো, ক্রসিং ওভার ঘটলো, এন্ড ফাইনালি রিকম্বিনেশন হয়ে গেল, রাইট? আর রিকম্বিনেশনে যারা হেল্প করলো দ্যাট ইজ রিকম্বিনেজ। এটা কোথায় হলো? প্যাকাইটিন। সো প্যাকাইটিন হচ্ছে ভাইটাল স্টেজ, এখানে মেন গল্পটা এখানেই হলো। দেন প্যাকাইটিনের পরের স্টেজের নাম কি? দ্যাট ইজ ফোর্থ স্টেজ, ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হবে? এই যে হোমোলোগাস ক্রোমোজোম, যারা কিনা এতক্ষণ এইভাবে কন্ডিশনে ছিল, এদের সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি করবে? ব্রেক করবে যাবে। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স এদের কি হবে? ব্রেক করবে। আর শুধু ব্রেক করবে তাই নয়, টু হোমোলোগাস ক্রোমোজোম রিপেল ইচ আদার। দুজন দুজনকে ঠেলবে, এ এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে। ঠেললে কিরকম দেখতে লাগছে দেখ, এই জায়গাটা একটা এক্স লাইক স্ট্রাকচার হয়ে যাচ্ছে, হচ্ছে না? দিস এক্স লাইক যে স্ট্রাকচার তৈরি হলো, এইটাকে বলা হয় কায়াজমাটা। এতক্ষণ কি দেখ, এই আমার হাতের দিকে দেখো, এরকম ছিল, এইভাবে পড়ে রয়েছিল, রাইট? কেন? কারণ মাঝখানে কে ছিল? সিমেন্টিং স্ট্রাকচার ছিল, দ্যাট ইজ সাইন্টিনিমাল কমপ্লেক্স। এবার কি সাইন্টিনিমাল কমপ্লেক্সটা ব্রেক হয়ে গেছে এন্ড ক্রোমোজোম দুটো রিপেল করছে, তখন আস্তে 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 দুটো সরতে, যে পোর্শনে এখনো জয়েন করেছিল, যেখানে এখনো ক্রসিং ওভার হয়েছিল, সেই পোর্শন এখনো অ্যাটাচড রয়েছে। তার জন্য দেখ, এই যে এক্স লাইক স্ট্রাকচার আসছে, কেন কি এই কন্ডিশনে ছিল, তাকে ঠেলছে, ঠেলতে ঠেলতে দেখা যাচ্ছে এরকম এক্স লাইক স্ট্রাকচার আসছে এন্ডে। দিস এক্স লাইক স্ট্রাকচার ইজ নোন এজ কায়াজমাটা। সো কায়াজমাটা কখন তৈরি হলো? ডিউরিং দা ডিপ্লোটিন। And finally, that is the last stage, ডায়োকাইনেসিস। ডায়োকাইনেসিসে কি হবে? The result of diakinesis, দুটো ক্রোমোজোম আলাদা হয়ে গেছে and the variety appear. দু ক্রোমোজোম আলাদা করে নিয়েছি, তাদের ভ্যারাইটিও এসে গেছে। এই হলো পাঁচটা স্টেজ, এই হলো পাঁচটা স্টেজ। মাথায় ঢুকলো কিছু?
তো কি দাঁড়ালো আবার একবার বলে দিই জিস্ট করে, খুবই ইজি জিনিস। ফার্স্ট ইজ দা লেপ্টোটিন, সেখানে কি দেখতে পেলাম, ক্রোমাটিন মেটেরিয়াল কন্ডিশন মানে কন্ডেনসেশন স্টার্টস হবে, and homologous chromosomes are close together, that looks like a bouquet, তার জন্য এই স্টেজটাকে বুকে স্টেজ বলা হয়, আর কিছু দেন ইজ দা ডিপ্লোটিন, তাই তো? ও জাইগোটিন, তো জাইগোটিনে কি হয়, pairing of chromosome, so homologous chromosomes are tightly packed each other by synonymal complex, and this process is known as synapsis. Then the third phase, that is packaging. The starting of packaging কি দেখতে পাচ্ছি, there are 4 chromatids close together, এই জায়গায় টেট্রাড ফর্ম করছে, আচ্ছা রিকম্বিনেশন নোডিউলস অ্যারাইজ, যেখানে যেখানে রিকম্বিনেশন নোডিউল অ্যারাইজ করলো সেখানে কি হবে, ক্রসিং ওভার টেকস প্লেস। তো হোয়াট ইজ ক্রসিং ওভার? এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম। সো ক্রসিং ওভার হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট অফ ক্রসিং ওভার রিকম্বিনেশন টেকস প্লেস। তো রিকম্বিনেশনে যে এনজাইম হেল্প করে, দ্যাট ইজ রিকম্বিনেজ। নাও দ্য সেল নেক্সট স্টেজ যাবে, সেটার নাম কি, ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হবে, সাইনোনিমাল কমপ্লেক্স ডিসলভ হয়ে যাবে and homologous chromosome repel each other, but the portion they attached each other still there, so that looks like a X-like structure. A X-like structure is known as chiasmata. আর একটা কি হচ্ছে, finally diakinesis, so 2 chromosomes are separate and ready to final separation, beta phase এ যাওয়ার জন্য রেডি হবে, তারপরে অ্যানাফেজ and টেলোফেজ। সো প্রোফেজটা মন দিয়ে একবার এনসিইআরটি পড়ো, এনসিইআরটি প্রোফেজটা মন, প্রোফেজ কি বলছে, প্রোফেজ 1 এ ফার্স্ট স্টেজের নামটা এখানে লেপ্টোটিন। So the stage of chromosome becomes gradually visible under light microscope. Gradually visible, why? Because condensation start হয়েছে। So the compaction of the chromosome continues throughout the leptotin. So continuation কি করছে, condensation হচ্ছে, তো আরো ক্রোমোজোমটা কনডেন্সড হচ্ছে, স্ট্রাকচার ভালো আসছে। So this is followed by the second stage, the prophase 1 এর কি, জাইগোটিন। নেক্সট স্টেজের নাম চলে গেল জাইগোটিন। তাহলে এখানে কি হলো, গ্র্যাজুয়ালি ভিজিবল হচ্ছে ডিউ টু কন্ডেনসেশন। During this stage, the chromosome starts pairing together, and this process association is called synapsis. Pairing means the homologous pair are কি হচ্ছে, জয়েন করছে, and such pairs of chromosomes are called homologous chromosome. Electron micrograph of this stage indicates that chromosome synapsis is accompanied by the formation of complex. এই স্ট্রাকচারটা কি বলা হয়, সাইনোনিমাল কমপ্লেক্স। এটা সিঙ্গেল লাইট মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে, যেখানে দেখা যেতে পারে ভেতরে কি রয়েছে, দেয়ার ইজ আ সাইনোনিমাল কমপ্লেক্স দ্যাট লিডস টু সাইন্যাপসিস। So the complex formed by the pair of synapse homologous chromosome is called bivalent or tetrad. তার মানে যখনই ফিউজ করছে তখনই কি হচ্ছে, বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্ম হচ্ছে, বাট এটা ভিজিবল হয় না, ভিজিবল হবে নেক্সট স্টেজ। However, these are more clearly visible at the next stage. Under microscope এগুলো নেক্সট স্টেজে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো। নেক্সট স্টেজ মিন্স প্যাকেটিং। The first 2 stages of the prophase 1 are relatively short life, মানে খুব কম সময় থাকে কম্পেয়ার টু নেক্সট প্যাকেটিং। সো প্যাকেটিংয়ে কি হয়, এটা ইম্পর্টেন্ট। During this stage, 4 chromatids of each bivalent chromosomes become distinct and clearly appear as a tetrads. 4 chromatids of 2 chromosomes, দুটো ক্রোমোজোমের 4টে ক্রোমাটিড, তারা কি করছে, ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, টেট্রাডস ফর্মে। This stage is characterized by the appearance of recombination nodules. এখানেই কি হবে, রিকম্বিনেশন নোডিউল আসবে। The site at which the crossing over occurs between the non-sister chromatids, তাহলে সেই রিকম্বিনেশন নোডিউল ইজ দ্য সাইট যেখানে কি হবে, ক্রসিং ওভার হবে of the homologous chromosome. What is crossing over? It is the exchange of genetic material between 2 homologous chromosomes of non-sister chromatids. Crossing over is also enzyme mediated process. The enzyme involved is recombinase, কারণ কি এটা end result recombination হবে। Crossing over leads to recombination of genetic material of on 2 chromosomes. দুটো chromosomes এ genetic material exchange করছে and recombination করছে। Recombination between homologous chromosome is completed by the end of প্যাকেটিং। যখনই প্যাকেটিংটা এন্ড হবে
তার রিকম্বিনেশন কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে কি কি টেট্রাড ভিজিবল হয়ে গেল, বাইভ্যালেন্ট ভিজিবল ছিল, রিকম্বিনেশন নডুলারাইজ করলো, যেখানে রিকম্বিনেশন নডুলারাইজ করলো সেই জায়গায় কি হলো, ক্রসিং ওভার হলো, আর সেই ক্রসিং ওভার যেখানে হলো সেখানে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো, দ্যাট ইজ রিকম্বিনেশন হয়ে গেল। আর এগুলো কে হেল্প করলো, রিকম্বিনেজ। ওকে, সো দ্য বিগিনিং অফ ডিপ্লোটিন, এবার কি হচ্ছে, ডিপ্লোটিনে যাচ্ছে, recognized by the dissolution of cyanotonymal complex, এবার cyanotonymal complex কি হবে, ডিসলভ করে যাবে, and tendency of recombined homologous chromosomes of bivalent separate each other, এরা কি করছে, সেপারেট হওয়ার চেষ্টা করছে, except at the side of crossing over, যেখানে ক্রসিং ওভার হয়েছিল ওইটা ছাড়া বাকি সবাই ঠেলাঠেলি করে দূরে আর কাছে থাকতে চাইছে না, সরতে চাইছে। তো দিস এক্স লাইক স্ট্রাকচার প্রডিউসার তাকে বলা হয় কায়াজমা। এইবার এইখানে যে লাইনটা দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইন oocytes in some vertebrate ডিপ্লোটিন ক্যান লাস্ট ফর মান্থস অফ ইয়ার্স। এইটা হচ্ছে জানতে হবে, এটা ক্লাস 12 এ আমরা পড়বো, যে oogenesis, spermatogenesis means formation of sperm, oogenesis means formation of ovum। ফিমেলদের oogenesis স্টার্ট হয়ে যায় এমব্রায়োনিক স্টেজ, যখন মায়ের পেটে ছিল, এমব্রায়োনিক স্টেজ, ফিটাস হওয়ার আগে oogenesis, মানে যখন ফিটাস ফরমেশন যখন থাকে তখন কি হয়, এই oogenesis স্টার্ট হয়ে যায়। বাট এই যে প্রোফেজের, মানে মিওসিস করতে গেলে কি হচ্ছে, ওখানে মিওসিস হচ্ছে, তো মিওসিস হলে ফার্স্ট ফেজ ইজ প্রোফেজ 1, প্রোফেজ 1 এর পরে সাবস্টেজ গুলো কি কি, লেপ্টোটিন, তারপর তারপর প্যাকাইটিন, ডিপ্লোটিন স্টেজে এসে অ্যারেস্ট কন্ডিশনে থেকে যায়। তার মানে ওভাম ফরমেশন স্টার্ট হয়েছিল কখন, ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, এমব্রায়োনিক যখন স্টেজ ছিল তখন থেকে ওভাম ফরমেশন স্টার্ট হয়, কিন্তু দ্য প্রসেসের এই যে একটা স্টেজ, দ্যাট ইজ দ্য ডিপ্লোটিন, প্রোফেজ 1 এর ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হয়ে থেকে যায়। কতদিন থাকতে পারে, যতদিন পিউবার্টি না গেইন করছে, মানে 11 to 12 ইয়ার্স, জেনারেলি 11-12 ইয়ার্সে পিউবার্টি গেইন হয় ফিমেল। পিউবার্টি গেইন হচ্ছে মানে কি, মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে, বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, ভয়েস সফটনেস আসতে শুরু করবে, ফ্যাট ডিপোজিশন স্টার্ট হবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। তো এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো আসবে, এটা পিউবার্টি আসছে। তো যখন পিউবার্টি আসছে, এই যে এট দ্য এজ অফ 11 or 12 ফিমেলদের ক্ষেত্রে, তখন এই মেটাফেজ, এই যে তোর ডিপ্লোটিন, ডিপ্লোটিন স্টেজ থেকে নেক্সট স্টেজে যাবে, নেক্সট স্টেজের নাম কি, ডায়াকাইনেসিস। মানে মায়ের পেটে যখন মেয়েরা ছিল তখন ডিপ্লোটিন পর্যন্ত গল্প কমপ্লিট হয়ে এসেছে, ওই লং টাইম অ্যারেস্ট কন্ডিশনে ছিল, হরমোন ছিল না বলে অ্যাকচুয়ালি ও এখানে অ্যারেস্ট কন্ডিশনে ছিল। এবার যখন পিউবার্টি আসবে, হরমোনাল ইন্ডাকশন হবে, তখন নেক্সট স্টেজে আবার তাকে পাঠানো হবে। এই জন্য oogenesis একটা কন্টিনিউয়াস প্রসেস নয়, এটা ইন্টারাপ্টিভ প্রসেস, কন্টিনিউ চলতে থাকে না। মানে এই প্রথমে এমব্রায়োনিক স্টেজ স্টার্ট হলো, কিন্তু নেক্সট স্টেজ আবার তাকে এগোবে কখন, যখন সে পিউবার্টি গেইন করবে। ডিপ্লোটিনে লং স্টেজ লাইফ থাকতে পারে ওইখানে। এই জন্য ডিপ্লোটিন আর একটা নাম আছে ডিকটিওটিন। অ্যানাদার নেম অফ ডিপ্লোটিন ইজ ডিকটিওটিন। নিটের 2023 একবার কোশ্চেন এসেছিল, ডিআইসি ডিআইসি টিআইএস, ডিকটিওটিন। ওয়াই, বিকজ লং টাইম থাকতে পারে বলে এটাকে ডিকটিওটিনও বলা হয়। তোকে একটা বই দিয়েছিলাম না, ছোট বইটা কোথায় গেল, ট্যাবলেট, এই যে 2022 এসেছিল, ইনোসাইট সাম ভার্টিব্রেট ডিপ্লোটিন ক্যান লাস্ট ফর মান্থস অর ইয়ার্স, 2022 এসেছিল। এটাকে ডিপ্লোটিন মানে ডিকটিওটিন স্টেজও বলা হয়। তো এটা মাথায় রাখবো। অ্যাকচুয়ালি ওভাম তো ফরমেশন তখনও হয় না,
তারপরে আবার ওয়ার্ম গিয়ে আটকে থাকে, যখন স্পার্ম না পৌঁছবে ওজোনেসিস কমপ্লিট হয় না। সেটা আমরা পড়বো, ক্লাস 12 উঠে পড়বো। তো দ্য ফাইনাল স্টেজ অফ prophase 1 is diakinesis. So this is marked by the termination of chiasmata. Chiasmata এবার ব্রেক করবে, and during this phase chromosomes are fully condensed and meiotic spindle is assembled with the to prepare the homologous chromosome for separation. এবার মিওসিস এই যে মিওটিক স্পিন্ডল ফাইবার যেগুলো ছিল সেগুলো এবার জয়েন করতে শুরু করবে এন্ড ক্রোমোজোম গুলোকে রেডি করবে কোথায় নিয়ে যাওয়ার জন্য, ইকুয়েটোরিয়াল প্লেটের জন্য, মানে ইকুয়েটোরিয়াল রিজন অফ দা সেল। দিলে তো তোর মেটাফেজ আসবে, এটা প্রোফেজ 1 শেষ, দেন মেটাফেজ 1। মেটাফেজে কি হবে, এবার যা গল্প মাইটোসিসে পড়েছিস মোরলেস অফ সেম, সেই ইকুয়েটোরিয়াল রিজনে আসবে। আবার অ্যানাফেজে কি হবে, দুটো অপোজিট পোলে দিয়ে মুভ করবে। আবার টিলোফেজে গিয়ে কি হবে, আচ্ছা এখানেও ঠিক তেমন নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করবে, গলগি বডি ডিসঅ্যাপিয়ার করবে, এসব করবে। আবার টিলোফেজে গিয়ে দুটো নিউক্লিয়াস ফর্ম হবে, দেন সাইটোকাইনেসিস হবে। দেন আবার যে সেল ঢুকবে দ্যাট ইজ ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস ইজ ইন্টারেস্টিং ফেজ, যেখানে সেল আর প্রিপেয়ার দেমসেলস, বা ক্রোমোজোম রেপ্লিকেশন হবে না, মানে রেপ্লিকেশন অফ ডিএনএ হবে না। তো তার জন্য কি হয়, এবার ক্রোমাটিডের সেপারেশন হবে। তো এটা পড়েছো আগে প্রোফেজ 1 এ, আর কোনো ডাউট আছে? তাহলে আমরা ওই পারে যাব। তো আনওয়াইন্ডেজ লিখবি হেলিকেজ। হেলিকেজ কি করে আরো একটু খুলে দেয়। 3 নম্বর লিখবি নিউক্লিয়েস। নিউক্লিয়াস মানে কাটে, ওখানে কেটে ওখানে জুড়বে, তো এক্সচেঞ্জ হবে না। মানে ধর এই আমার এই হাতটা থেকে তুই আমার এই আঙুলটা নিবি আর তোর আঙুলটা আমাকে দিবি, তাহলে কি করতে হবে, এই আঙুলটা কোথায় কাটতে হবে, তোর আঙুলটা কাটতে হবে। তাহলে কাটাকাটির জন্য কোন লোক লাগবে, দ্যাট ইজ নিউক্লিয়াস। আঙুল কাটার জন্য আঙ্গুলেস, আঙুল কাটার জন্য যে নেই আঙ্গুলেস। হ্যাঁ, মানে নিউক্লিয়াসকে এখানে কাট, মানে নিউক্লিয়াস মানে কি, নিউক্লিক অ্যাসিড কাটছি, তাই নিউক্লিয়াস। শুধু কেটে নিলে তো হবে না, এবার জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়ার জন্য কি চাই, লাইগেজ। লাইগেজ চাই। এবার এই কাটাছেড়া করতে গিয়ে ধর কিছু একটা ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়েছে, হয়ে গেছে, তো সেইখানে পলিমারেজ বলে একটা এনজাইম, সেটা রিপেয়ার করে দেবে, পলিমারেজ। তো এইগুলো হচ্ছে কি গ্রুপ অফ এনজাইম, যেগুলো একসাথে কি বলি, রিকম্বিনেজ। এই কটাই জান, কারণ বাকিগুলোর এখনো ফাংশন তো বললেও ধরতে পারবে। এই কটা জানবি, লাইগেজ বললাম তো, জুড়ে দেওয়া করবে, লাইগেশন করবে, যে ডিএনএটা কাটলো তাকে জুড়তে তো হবে, লাইগেশন, জুড়ে দেওয়া, লাইগেজ করে, রিপেয়ার করবে, একটু সিনথেসিস করিয়ে দেবে নতুন কিছু ছোট্ট পার্ট। তো এইটুকু বুঝলাম, এইগুলো হচ্ছে গ্রুপ অফ এনজাইম, যাকে একসাথে আমরা কি বলি, রিকম্বিনেজ, কারণ এরা রিকম্বিনেশনে রোল প্লে করে। তো এইটুকু বুঝলে। সো এর পরের স্টেজের নাম কি গো, মেটাফেজ 1। সেই জন্য দেখ এখানে আমরা মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ এইসব জিনিসপত্রগুলো ডিটেলসে পড়েছি। এই জন্য এর পরের লাইনগুলো জাস্ট এক লাইন দু লাইন করে বেরিয়ে গেছে, কারণ কি সেম জিনিসই ঘটে। কি হয় দেখ, একটু দেখে নিতে হবে। প্রথমে মেটাফেজ 1 কি বলছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমস অ্যালাইন এট দ্য ইকুয়েটোরিয়াল প্লেট। তো ইকুয়েটোরিয়াল প্লেট মানে কি, একবারে সেন্টারে চলে এলো। তো ইকুয়েটোরিয়াল প্লেটে এলে কি মেটাফেজিক প্লেট দেখতে পাবো, তো দ্যাট ইজ দ্য মেটাফেজ। তো প্রোফেজের ফার্স্ট প্রোফেজ 1 ছিল, তারপরে কি আসছে মেটাফেজ 1। So that microtubules form the opposite poles and spindle attached to the kinetochore of homologous chromosome. Spindle establish spindle form করেছে, জয়েন করে কার সাথে, kinetochore of the chromosome। এবার চলে যাচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হচ্ছে, হোমোলোগাস ক্রোমোজোমস আর সেপারেট। যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল, 1 নম্বর ক্রোমোজোম দুদিকে চলে গেল, 2 নম্বর ক্রোমোজোম দুদিকে চলে গেল, 3 নম্বর ক্রোমোজোম চলে যাবে, কারণ সেপারেট হচ্ছে। While sister chromatid remain associated with the centromeres. সিস্টার ক্রোমাটিড মানে কি, দুটো দুটো ক্রোমাটিড, এর দুটো ক্রোমাটিড, এর দুটো ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, সেগুলো অ্যাটাচড আছে, মানে ক্রোমোজোমাল সেপারেশন হচ্ছে। এর পরের স্টেজে তো ক্রোমোজোম সিনথেসিস হচ্ছে না, তখন ক্রোমাটিড সেপারেশন হয়। দেন টিলোফেজ 1 দেখ, দ্য নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার করবে, লাইক প্রোফেজের মতো। ওখানে ডিসঅ্যাপিয়ার হয়েছিল, এখানে কি হবে, রিঅ্যাপিয়ার করবে। সাইটোকাইনেসিস ফলোস, and that is called dyades of cell. Dyades মানে দুটো সেল ফর্ম করছে,
তাহলে ফার্স্টে কি হলো, একটা সেল ছিল, এবার দুটো সেল তৈরি হলো, দ্যাট ইজ ডায়াড সেল তৈরি হলো। অলদো ইন মেনি কেস অফ দ্য ক্রোমোজোম ডু নট আন্ডারগোজ ডিসপারশন, মানে এই ক্রোমোজোম গুলো ডিজলভ খুব কম হয় মেনি কেসে। দে ডু নট রিচ এক্সট্রিমলি এক্সটেন্ডেড স্টেট অফ ইন্টারফেস নিউক্লিয়াস, মানে সেই ক্রোমাটিন ফর্মে আর চলে যায় না। কারণ কি, একে একে আর সিনথেসিস করার দরকার পড়ে না। যদি সিনথেসিস করতে হতো তখন তাকে আবার আনওয়াইন্ড করে 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 যেতে হতো সেই ডিএনএ তে। হ্যাঁ, সেই জন্য বলছে এটা আর দরকার পড়ে না, ছড়িয়ে পড়া। যেহেতু এই যে ক্রোমোজোম সেপারেশন হয়ে গেল, এই ক্রোমোজোম থেকে তো আমি আর নতুন ক্রোমোজোম তৈরি করব না, তৈরি হওয়ার দরকার নেই, কারণ হাফ হবে। তো এই জন্য কি হচ্ছে, এখানে নতুন ডিএনএ সিনথেসিস হয় না। এখানে দেখ, the stage between two meiotic division is called interkinesis, ঠিক আছে? এই যে interkinesis, it is generally short lived, there is no replication of DNA during interkinesis. So DNA replication হচ্ছে না, তো আমি বেকার ক্রোমোজোমটাকে আবার আনওয়াইন্ড করিয়ে 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 ক্রোমাটিনে যাওয়ার দরকার নেই বা ডিএনএ তে যাওয়ার দরকার নেই। এই জন্য ইনট্যাক্ট সেই কন্ডিশনে পুরো থাকে। এবার দেখ, ইন্টারকাইনেসিস ফলোড বাই দ্য প্রোফেজ টু। ইন্টারকাইনেসিস এর পর কোথায় ঢুকে পড়বে, প্রোফেজ টু। প্রোফেজ টু মানে কি, সেম ভাবে এটা প্রোফেজ, তোর মিওসিস টু ফার্স্ট স্টেজ প্রোফেজ টু, তারপর মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, সেম একই এক লাইন করে গল্প আছে। দেখ, মিওসিস টু ইনিশিয়েটেড ইমিডিয়েটলি আফটার সাইটোকাইনেসিস 1, কারণ ফার্স্ট সাইটোকাইনেসিসটাকে আমরা কি বলবো, বললাম তো ইন্টারকাইনেসিস। রেপ্লিকেশন হচ্ছে না তো, তাই তো বললাম, তখন কি বললাম, আরে ছোট বড়র কিছু না, আমার তো দরকার নেই, আমার তো ক্রোমাটিড সেপারেশন এরপরে হবে, আমার তো রিডাকশন হচ্ছে। আমার এখানে ইন্টারকাইনেসিস দরকার কি, মানে এস ফেজের দরকার কি আছে? যদি আমি ইকুয়াল করতে চাইতাম তখন আমার এস ফেজের দরকার ছিল, এখানে তো আমার ইকুয়াল হচ্ছে না, আমার এখানে কি হচ্ছে, হাফ হবে, রিডাকশন হবে। তো তো আমার এখানে কোনো এস ফেজের দরকার নেই। তাই তো পরিষ্কার এখানে বললাম, যে এই লাইনটা বললাম না এখানে, যে দেয়ার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ ডিউরিং ইন্টারকাইনেসিস। So interkinesis is the stage between meiosis 1 and meiosis 2. meiosis 1 যেই শেষ হলো, meiosis 2 স্টার্ট হবে, তার আগে একটা ছোট্ট রেস্টিং স্টেজ, দ্যাট ইজ ইন্টারকাইনেসিস। ইমিডিয়েটলি ইন্টারকাইনেসিস হচ্ছে বলে ইমিডিয়েটলি, কারণ ইন্টারফেস ঢুকলে অনেক লং টাইম যেতে থাকে, এস পেজ, জি2 পেজ, এগুলো সব করে আসতে গেলে লং টাইম লাগতো, তাই সেগুলো করতে হচ্ছে না, তাই ইমিডিয়েটলি ঢুকে পড়ছে নেক্সট স্টেজে। একটা তোর সেল ডিভিশন করতে 23 ঘন্টা লাগছিল একটা ইন্টারফেস কনক্লুজ করতে, আর 1 ঘন্টায় মাইটোসিস হচ্ছে। তার মানে যদি ওই পুরো মানে ইন্টারফেসটা হতো, তাহলে 23 ঘন্টা আরো এক্সট্রা দিতে হতো, দেন তো আমি তারপরে ইমিডিয়েট তো আসতো না। তো তার জন্য এখান তো সেগুলো কিছু হচ্ছে না, এই জন্য ইমিডিয়েটলি ঢুকে পড়ছে। না, ওরকম কিছু হচ্ছে না, জাস্ট রেস্টিং কন্ডিশনে কিছুক্ষণ থেকে ঢুকে পড়ছে। সো ইন্টারকাইনেসিস ফলোড বাই দা প্রোফেজ টু, এরপরে প্রোফেজ টু তে ঢুকে পড়বে। তো ব্যাক, meiosis 2 initiated the immediately after cytokinesis, এটা cytokinesis 1, first cytokinesis, usually before the chromosomes have fully elongated. Before that fully elongated, কারণ ক্রোমোজোম তো elongate কন্ডিশনেই ছিল, তাকে তো আর আনট্যাঙ্গল করতে হয়নি, খুলতে হয়নি, তাই সেই কন্ডিশনে ছিল। যদি ক্রোমাটিন ফাইবার চলে যেত, তবে এখানে আবার কি হতো, কন্ডেনসেশন হতো, আবার ক্রোমোজোম ফর্ম হতো, কারণ ক্রোমোজোম তো আগের থেকেই রেডি ছিল, রেডিমেড ক্রোমোজোম, জাস্ট গরম করো খাও ম্যাগি। ঢুকেছে ক্রোমোজোম নিয়েই ঢুকেছে, ক্রোমোজোম নিয়ে যদি ঢুকে, সেই ক্রোমোজোমকে আবার নতুন করে প্রিপেয়ার করার দরকার পড়বে না। ইন কন্ট্রাস্ট অফ মিওসিস 1, মিওসিস 2 রিজেম্বলস আ নরমাল মাইটোসিস, কিন্তু ওর পার্ট তো নয়, তাই বলা হয় না। মাইটোসিস একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, বাট এ তো একা ইন্ডিপেন্ডেন্ট আসতে পারে না, ওকে তো সেই প্রোফেজ 1, মেটাফেজ 1 এগুলো সব ক্রস করে আসতে হচ্ছে, সেই জন্য এটা পার্ট অফ মিওসিস, সো মিওসিসই বলা হবে। So the nuclear membrane disappear by the end of prophase 2. শুধু নিউক্লিয়ার মেমব্রেন যেটা ফর্ম হয়েছিল, যে নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম হয়েছিল টেলোফেজ 1 এ, সেটা কি হবে, ডিসঅ্যাপিয়ার করবে। সো দা ক্রোমোজোম এগেইন বিকাম কম্প্যাক্ট, এবার ডিসঅ্যাপিয়ার করবে, ক্রোমোজোম কম্প্যাক্ট চলে থাকবে। এবার মেটাফেজ 2 এট দি স্টেজ দেখ, ক্রোমোজোম অ্যালাইন ইকুইটর, ক্রোমোজোম আবার ইকুইটরে চলে আসবে, সেম ভাবে মাইক্রোটিবিউলস অপোজিট পোলে স্পিন্ডল ফাইবারের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। কাইনেটোকোর একই কথা,
এইবার এই অ্যানাফেজ 2 তে এসে একটু চেঞ্জ আছে। অ্যানাফেজ 2 তে দেখ, ওইখানে অ্যানাফেজ 2 তে কি হয়েছিল, সিস্টার ক্রোমাটিড গুলো যেগুলো অ্যাটাচ ছিল, মানে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়েছিল, তাই না, উইথ সিস্টার ক্রোমাটিড এদিকে দুটো এদিকে দুটো, দুটো দুটো করে ভাগ হয়ে গেছিল। এখানে ক্রোমাটিডের সেপারেশন হবে, ক্রোমোজোমের না। কোশ্চেন আসে যে ক্রোমাটিড সেপারেশন কোন ফেজে হয়, দ্যাট ইজ অ্যানাফেজ 2 অফ মিয়োসিস। ক্রোমাটিড সেপারেশন, ক্রোমোজোম সেপারেশন নয়, ক্রোমোজোম সেপারেশন আগে হয়েছে। এইখানে দেখ, স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, কারণ কি সেন্ট্রোমিয়ার দিয়ে কে জয়েন ছিল, ক্রোমাটিড জয়েন ছিল। তো স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ারটা ভেঙে গেল, সেন্ট্রোমিয়ারটা স্প্লিট হবে, তার মানে কি ক্রোমাটিড দুটো হালকা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার ক্রোমাটিড সেপারেশন হবে অফ ইচ ক্রোমোজোম, দেখ, allowing them to move towards the opposite poles of the cell, shortening of the microtubule attached to the kinetochore, kinetochore মাইক্রোটিউবুলের সঙ্গে জয়েন করবে, শর্টনিং হলে দুটো অপোজিট পোলে মুভ করবে, হুইচ হোল্ডিং দ্য সিস্টার ক্রোমাটিড, দেখেছিস যেটা ছিল সেটা ভাঙছে। তাহলে ক্রোমাটিড সেপারেশন যদি তোকে জিজ্ঞাসা করায় কোথায় হচ্ছে, অ্যানাফেজ 2। স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার কোথায় হচ্ছে, অ্যানাফেজ 2 তে। এইবার ফাইনালি চলে আসছে টিলোফেজ। সো মিয়োসিস এন্ডস উইথ টিলোফেজ 2, in which two groups of chromosome 1 again get enclosed by the nuclear envelope. Cytokinesis followed the resulting of formation of tetrad cells. Tetrad cells মানে চারটে সেল of 4 haploid daughter cells। তার মানে মিয়োসিসে কটা সেল পেলাম, চারটে সেল। মাইটোসিসে কটা সেল পেয়েছিলাম, দুটো। তো মিয়োসিস মাইটোসিসের ডিফারেন্স নোট করো, লিখতে হবে, লেখো লেখো। মাইটোসিস, মিয়োসিস। সো ফার্স্টে মাইটোসিস কোথায় হয়, সোমাটিক and some gametic cells of lower organism বলা হয়েছিল, যেমন পার্থেনোগন, মেল হানিবি, টারমাইট এবং সাম প্ল্যান্টস। সোমাটিক এন্ড গ্যামেটিক বলতে পারি। তো গ্যামেটিক সেলস যদি স্পেসিফিক্যালি বলা হয়, মেল টারমাইট, মেল টারমাইট, মেল হানিবি, এগুলোতে কি হয়, সব মাইটোসিস হয়ে গ্যামেট ফর্মেশন হয়। আবার সাম লোয়ার গ্রুপ অফ প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে হয় স্পোরোফাইটিক প্ল্যান্ট, স্পোর ফর্মেশন। আচ্ছা, মিয়োসিস অলওয়েজ কোথায় হবে, গ্যামেটিক সেলস। আচ্ছা, মাইটোসিসে নাম্বার অফ সেল কটা তৈরি হচ্ছে, 2 সেল প্রোডিউস না, আর এখানে কি হবে, 4 সেলস প্রোডিউস। আচ্ছা, মাইটোসিস শর্টেস্ট সাইকেল, ছোট সাইকেল। মিয়োসিস হচ্ছে লংগেস্ট, কারণ মিয়োসিসের দুটো ফেজ আছে, লংগেস্ট ফেজ মানে লংগেস্ট সাইকেল, বা টাইম বেশি লাগে বলতে পারিস। আচ্ছা, আর কি, আচ্ছা মাইটোসিস যেখানে হবে সেখানে প্যারেন্ট এন্ড অফস্প্রিং এর ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকে, দ্যাট ইজ ইকুয়েশনাল ডিভিশন বলতে পারিস। আর এটা কি, রিডাকশনাল ডিভিশন, নোট করে নাও, ইকুয়েশনাল ডিভিশন। আর এখানে কি হবে, রিডাকশনাল ডিভিশন। আচ্ছা, মাইটোসিস হয় বলে তোর গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপেয়ার এইসব হতে পারে। আর মিয়োসিস হয় বলে গ্যামেট ফর্মেশন হতে পারে। আর শুধু গ্যামেট ফর্মেশন হয় না, হয় তা নয়, এভরি জেনারেশনে নাম্বার অফ ক্রোমোজোম কনস্ট্যান্ট রাখে। কি করে, পেরেন্টের ডিপ্লয়েড, ধর মেল পেরেন্ট, বাবা ডিপ্লয়েড, মাও ডিপ্লয়েড, বাবা 2n, মাও 2n। সো বাবার থেকে যে গ্যামেট এলো দ্যাট ইজ কি, স্পার্ম n, মার থেকে ওভাম দ্যাট ইজ n, দুটো n মিলে আবার কি হলো, 2n হলো। মানে আলটিমেটলি রেজাল্ট কি হলো, বাবারও 2n ছিল, মারও 2n ছিল, বাচ্চারও 2n হলো। সো এভরি জেনারেশনে নাম্বার অফ ক্রোমোজোম কনস্ট্যান্ট রাখছে কে, মিয়োসিস।
মিওসিস হয় বলে নাম্বার অফ ক্রোমোজোম কনস্ট্যান্ট থাকছে, নইলে কি হতো 2n ফিউজ করলে তো 4n হয়ে যেত, বাচ্চা 4n, তার বাচ্চা 8n, তার বাচ্চা 16n, বুঝতে পারছিস? যে সার্ভাইভ করবে না, বলছি থিওরিটিক্যালি বলছি। তো এভরি জেনারেশনে যে ক্রোমোজোম নাম্বার কি হয়, কনস্ট্যান্ট রাখছে গিয়ে মিওসিস। আর এই মিওসিস হয় বলে ভ্যারাইটি আছে, ইভলিউশন হয়, তাই না? এই যে ক্রসিং ওভার হচ্ছে বলে ভ্যারাইটি আসছে। তো তুই দেখ না, আজ থেকে 10-15 বছর আগের বাচ্চাকে দেখবি আর তোদেরকে দেখবি, আর তোর পরে 10-15 বছর বাচ্চাকে দেখ, তোদের বয়স তো 10 বা 12 বছর হয়ে গেছে, 11-এ পড়িস, তার মানে এরকম 14-15 বছর হয়ে গেছে তোদের। এখন যে বাচ্চাগুলো জন্ম হচ্ছে 2 বছরের, মোবাইল নিয়ে কি করে, কি ভ্যারাইটি, এক্সপোজার কি আলাদা। আর তোর থেকে 15 বছর আগের বাচ্চা দেখবি কারো কাছে যেত না, ভয় পেত। তোরাই তো দেখি না, বাবা নিয়ে যেতে পারেনি বলে আজকে আমি যাই, হাসছে বসে বসে অনির্বাণ, বাবা নিয়ে যেতে পারেনি বলে যাইনি। আর তোর বয়সে আমি স্কুলে একা গিয়ে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, সত্যি, 11-এ আমি একা ভর্তি হয়েছিলাম। যাই হোক, না কেউ ছিল, বাবার সাইন লাগবে, মাস্টার সাইন করে দিল, বললাম বাবা আসেনি, সাইন করে দিল, করে দিল। আচ্ছা, শিখতে হবে, রাস্তাঘাট চিনতে হবে, বুঝতে হবে, নইলে কি করে হবে? স্যার কিন্তু আমাদের তো এগুলো অ্যালাউড নেই, ওদের ওরকম তো করা। allow নেই। ও বাচ্চা একা গেলে আবার বের করে দেবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, পান্ডাকে ধরলেই তো আগে খাঁচায় পুরো নেবে। হ্যাঁ, এই পান্ডা এসছে খাঁচায় পুরো। পান্ডা জানিস তো, পান্ডাকে চিনিস, কোথায় পাওয়া যায় বলতো? আর পান্ডা জানিস না? চায়নায় পাওয়া যায়, অরুণাচলে জঙ্গলে কিছু পাওয়া যায়। এবং এই পান্ডা কার লোগো জানিস? WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যেটা আছে, তার লোগোটার পান্ডা। পান্ডা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। So, একবার রবিবার এসে দেখে নিবি। আচ্ছা, তো এইগুলো কটা নোট করলি তো? তো ভ্যারিয়েশন আসবে, আর এই ক্রসিং ওভার হয় বলে ভ্যারিয়েশন আসে, আর ভ্যারিয়েশন আসে বলে নিউ অ্যাডাপটিভ ফিচার্স আসে। নিউ অ্যাডাপটিভ ফিচার যদি না আসতো, এই চেঞ্জিং এনভায়রনমেন্টে সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যেত। মানে ঢুকলো? চলো নিজেরা এবার ভালো করে একবার রেটিং দিয়ে। দেখো, ফ্রগ, সায়েন্টিফিক নেম জানতে হবে। ফ্রগের সায়েন্টিফিক নেম কি? হুম, তো লেখা ছিল কোথায়? আগে 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 একটু আগে, একটু আগে। হ্যাঁ। হ্যাঁ, ওই আচ্ছা, এইখান থেকে পড়বো, হ্যাঁ, মরফোলজি থেকে ডাইরেক্ট চলে এসেছি। আচ্ছা দেখো, এইটা না খুবই ইজি, এই ফ্রগটা যদি পড়ে নিস, আমাদের অ্যানিমেল ফিজিওলজি মোস্ট অফ দ্য জিনিস এই ফ্রগের সাথে কমন। মানে আমাদের হিউম্যান ফিজিওলজি যেটা আছে সিলেবাসে, সার্কুলেশন, এক্সক্রিশন, নার্ভাস সিস্টেম, হরমোন, সব ছোট 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 চ্যাপ্টার আছে এইখানে, সব ইনক্লুডেড এইখানে আছে, ছোট ছোট পার্ট। ওখানে গিয়ে ইন ডেপথ পড়তে হবে, এখানে সেইগুলোই লেখা রয়েছে। তো এইটা পড়ে ফেললে অনেকটা জিনিস তোর কাছে ইজি হয়ে যাবে, যদি পড়িস, না পড়লে তো আলাদা কথা। সবাইকে পড়তে হবে কে বলে, তাই না? তো দেখ, ককরোচ অ্যানিমেল কিংডম থেকে বিলং করে। অ্যানিমেল কিংডম, অ্যানিমেল কিংডমের আন্ডারে টোটাল 11টা ফাইলাম আছে, টোটাল 11 ফাইলাম আন্ডার অ্যানিমেল কিংডম। যেটা অ্যানিমেল কিংডম যখন পড়বো তখন সেখানে দেখবো। তো লাস্ট কিংডমের নাম হচ্ছে কডেটস বা কডাটা। এই কডেটস এর আন্ডারে আবার 3টে গ্রুপ আছে, 3টে সাব ফাইলাম আছে, দ্যাট ইজ সেফালোপডাটা, ইউরোপডাটা আর ভার্টিব্রাটা। সো ভার্টিব্রাটা কাদের বলা হয়? দোজ হ্যাভ ভার্টিব্রাল কলাম। সিদ্ধাঁড়া, মাঝে মাঝে দেখিস না সব রাস্তায় সিদ্ধাঁড়া গিফট করে, ওই যে মিছিল করতে যায় সবাই, কমরেডরা সিদ্ধাঁড়া নিয়ে গিফট করতে যায়, তো ভার্টিব্রি গিফট করতে যায়, ভার্টিব্রি। হ্যাঁ, সাইন্টিফিক জিনিস হচ্ছে ভার্টিব্রি, তোদের দেখাবো, আমি অর্ডার করেছি, আসছে। হিউম্যান স্কেলটন, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল মানুষের স্কেলটন পুরো একবার। হ্যাঁ, মানুষ, সব ব্যাপার আছে, অ্যাসিড দিয়ে ইয়ে করে বার করে।
তো আমি অর্ডার করেছি, আসছে। তো এলে তোদেরকে আমি যখন মাসল পড়াবো না, স্কেলটেল সিস্টেম, তখন একটা হাতে কটা বোন বোন হাতে ধরিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, দেখে নিবি। যাই হোক, তো ব্যাপারটা দেখ। তো ফ্রগ এই কডেড ফাইলাম থেকে বিলং করে। কডেড ফাইলামের আন্ডারে সাব ফাইলাম কি ছিল, ভার্টিব্রাটা তখন থেকে বিলং করে, ঠিক আছে? এই ডিটেলস পরে আসবো। তো ফাইলাম কর্ডাটা মোস্ট কমন স্পিসিস অফ ফ্রগ, যেটা ইন্ডিয়ায় পাওয়া যায়, রানা টাইপের। দেখবি একটা বুফো টোড টোড পাওয়া যায়, বুফো বুফো মেলানোস্টিকটাস। এটা না, যেটাকে আমরা বলি টোড, এই ঘরের কোনায় ময়েস্ট এরিয়ায় বড় বড় হয়, হ্যাঁ, যেটাকে বাংলায় বলে কোলা ব্যাঙ। এত বড় বড় সাইজে হয়, তার গায়ে প্রচন্ড ডটেড ডটেড স্ট্রাকচার থাকে, যেগুলো পয়জনাস হয় একটু। এবং এগুলো পুরো ময়েশ্চার কন্ডিশনে সাংস্কৃতিক জায়গায় বাড়ির মাটির মধ্যে ঢুকে বসে থাকে, প্রচন্ড বিভৎসভাবে ডাকতে শুরু করে। হ্যাঁ, তো এই ফ্রগের আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্রগের ঘরে অশান্তি হয় না। কারণ ফিমেলদের কোনো ভোকাল শ্যাক নেই, তো তাদের ঘর খুব শান্তি শান্তি, কি বুঝলি? আর বেচারা যে মেল, তারা বেশি কথা বলে না, শুধু যখন বৃষ্টি আসে তখন তাদের সঙ্গিনীকে ডাকে, আয় আয় কাটার 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 করে ডাকে, কপুলেশন পারপাস শুধু ডাকে, নইলে চুপচাপ বসে থাকে। আর ফিমেলের যেহেতু ভোকাল শ্যাক নেই, সুতরাং নো ঝামেলা ঝাঁটি, বুঝেছিস? তো ফ্রগের ঘরে শান্তি অলওয়েজ বিরাজমান, ভগবান ব্যবস্থা করে দিয়েছে। তো সবসময় ঝগড়া করতো, সেগুলো বন্ধ করে দিয়েছে, তোর দরকার নেই। আচ্ছা, সো দে ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। দ্যাট মিনস আমাদের বডি টেম্পারেচার কি হয়, ফিক্সড 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য আমাদের ঠান্ডা লাগে গরম লাগে, তাই না? এই ধর, যখন এনভায়রনমেন্ট টেম্পারেচার 37 আর তার থেকে বেশি বা ক্লোজেস্ট টু 37, তখন দেখবি গরম লাগছে। এনভায়রনমেন্টের টেম্পারেচার ড্রপ করছে, তাই ঠান্ডা লাগছে। কিন্তু যারা ফ্রগ হয়, তারা ঠান্ডা গরম কিছু বোঝে না, তাদের ঘরে খরচা কম, এসিও লাগবে না, পাখাও লাগবে না, হ্যাঁ, তারাও ঠান্ডা গরম কিছু বুঝতে পারে না। কিন্তু প্রবলেম আছে, যখন ঠান্ডা পড়ে যায় তখন বডি টেম্পারেচারও কমে যাবে, যখন গরম হয় বডি টেম্পারেচার গরম হয়ে যাবে। তো এইরকম কন্ডিশনে যদি বডি টেম্পারেচার বেড়ে যায়, তখন কি হবে, ওই যে এনজাইম গুলো আছে বডিতে, বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, হিট হয়ে গেলে কি হবে, এনজাইম গুলো ডিনেচার করতে পারে। এই জন্য গরমকালে এরা ছুটিতে চলে যায়, গরম ছুটি, অ্যাস্টিভেশন। গরমকালে হচ্ছে গরম ছুটি, অ্যাস্টিভেশন, বুঝলি? ব্রিটিশ সরকার এদের পুরো গরমকাল লম্বা ছুটি দেয়। আবার শীতকালে হাইবারনেশন, শীতকালে চুপচাপ একটু বেশি করে খাওয়া দাওয়া করে নেয়, বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিয়ে চুপচাপ বসে গেল, 1.5 মাস 2 মাস 2.5 মাস বসে থাকবে। সেই যে যেটুকু খেয়েছিল বেশি করে, ওই খাবারে গুনে 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 অল্প অল্প করে খরচা করে এটিপি বাইরে করে দিচ্ছে, শুধু রেসপিরেশন করে, ব্রিদিংটাও মুখ দিয়ে করে না, কিউটনেস মানে স্কিন দিয়ে জাস্ট গ্যাস এক্সচেঞ্জ করে চুপচাপ বসে থাকে। আবার যখন টেম্পারেচার ঠিকঠাক আসে, তখন বৃষ্টি বৃষ্টি আসে, বৃষ্টির সময় কি হয়, বাইরে টেম্পারেচার হাই, ময়েশ্চার থাকে, তখন লাফালাফিতে বেরিয়ে আসে, তখন ডাকতে শুরু করে আবার, বুঝলি? তো শুধু ফ্রগ নয়, ফিশ, ফ্রগ অ্যান্ড রেপটিল, এরা বডি টেম্পারেচার রেগুলেশন করতে পারে না, দে ক্যানট রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। তারা সেই জন্য কি হয়, এনভায়রনমেন্ট টেম্পারেচার যা থাকবে তার বডি টেম্পারেচার তাই থাকবে। পাখি আর ম্যামলস, যত পাখি আছে যত ম্যামলস আছে, এরা বডি টেম্পারেচার রেগুলেশন করতে পারে। তাই ঠান্ডা লাগে গরম লাগে, তাই সাইবেরিয়া থেকে দেখিস না, শীতকাল পড়লে পালিয়ে আসে পাখিরা উড়ে উড়ে, তোকে দেখা করবে বলে আসে না, ওরা এমনি মাছের জন্য পালিয়ে আসে, ওদের ব্রিডিং সময় সেই সময়, ওরা অ্যাকচুয়ালি ওই সময় তাদের ব্রিডিং পিরিয়ড। কিন্তু ওই টেম্পারেচার এত ফল করে যায়, ওদের যে এগ লেইং করে, এগটা হ্যাচ করতে পারবে না। হ্যাঁ, একটা টেম্পারেচার না দিলে এগ থেকে বাচ্চা বেরোবে না। এই জন্য ওরা 2000-3000 কিলোমিটার নন স্টপ মাইগ্রেট করে, এই যত ওয়ার্ম কান্ট্রি গুলো আছে তার মধ্যে ওয়ার্ম কান্ট্রি, হট কান্ট্রি কোনটা, ইন্ডিয়া, কোস্টাল বেল্ট গুলোতে এসে চুপচাপ বসে বাচ্চা ফাচ্চা করে, আবার ডিম টিম বাচ্চা করে আবার চলে, ওই মাইগ্রেট করে আসে, এই জন্যই আসে। আচ্ছা, তো চলে আসো, এখানে চলে আসো, দে ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ কন্ডিশনে চলে যায়। ওই জন্য ওদের মেটাবলিজম স্লো করে চুপচাপ বসে থাকে, তো মোস্ট অফ দ্য ফাংশন করে, নড়াচড়া করে না, চুপচাপ বসে থাকে, ল্যাপ খায় বসে বসে। যেমন তোরা সবসময় বই দেখলে খাস। হ্যাঁ, তো টেম্পারেচার ভ্যারিজ উইথ দ্য টেম্পারেচার অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল টেম্পারেচার যা থাকবে বডি টেম্পারেচার সেম থাকবে। তো সাচ অ্যানিমালস কল্ড কোল্ড ব্লাডেড অর কোয়েকটোসার্স,
একে বলা হয় কোল্ড ব্লাডেড অর্গানিজম। সো উই আর ওয়ার্ম ব্লাডেড অর্গানিজম, হোমিওথামস। এরা হচ্ছেন কয়ক্লিওথামস অর কোল্ড ব্লাডেড অর্গানিজম। You might have also noticed changes in the color in frog while they in the grass or in dry lands. এদের আবার কি একটু মিমিক করতে পারে। যখন গ্রিন, যখন এরা ঘাসে থাকবে, সবুজ ঘাসে, তখন এদের বডি কালার হালকা গ্রিনিশ থাকে। আবার যখন ড্রাই ঘাসে থাকে, ঘাস মরে গেছে, বুঝতে পারছি, তখন হালকা পেল ইয়েলো কালারের তার বডি টেম্পারেচার চেঞ্জ করবে। কেন চেঞ্জ করে? সাপকে কে খায়? মানে সাপকে বলছি, ব্যাংকে কে খায়? সাপ খায়। তো সাপ তো কি হয়, ইজিলি দেখতে পেয়ে যাবে, ওই জন্য ওর বডি কালারটা একটু চেঞ্জ করতে পারে, প্লেস করতে পারে। তো অ্যাসাসিনেটিং আসবে কেন? কারণ ওর প্রিডেটর থেকে ও বাঁচতে চায়, তাই তার কালার চেঞ্জ করে। তোরা করিস না, কোশ্চেন করলে কেউ যেন মুখের মধ্যে বসে পড়ে, লুকিয়ে পড়ে, শরীর খারাপ, পেট খারাপ, পরীক্ষা টরীক্ষা, এগুলো সব কি, সব পালিয়ে যাওয়ার প্রসেস। দেখতে পাবে না বলে কেউ বলছে কিন্তু সাপই তো দেখতে পায় না। কে বলে সাপ দেখতে পায় না? সাপ ক্লিয়ার ভিশন নেই, জিভ দিয়ে দেখে। মানে ওই যে চোখের মধ্যে থাকে। সাপ, সাপের গল্প যখন বললি, ব্যাং করছি, সাপটা বলে দিই। সাপ শুনতে পায়, কান দেয়। কান নাই। আবার সাপ মিল্ক সাক করতে পারে না। অথচ সিনেমায় সাপকে দুধ খাওয়ারে দৌড়ে এসে বিন বাজানো হয় না, প্যাঁ করে দৌড়ে আসে, সাপ দুধ খেয়ে নিয়ে চলে যায়। Actually পায় না। অ্যাকচুয়ালি সাপ প্রথম কথা শুনতেই পায় না, তো বিন বাজালে আসে কি করে? জীবনে আসে না। এবার দেখবি এখানে সব সাপুড়ে যারা আসে না, বিন বাজায়, তখন সাপ এমন নড়ানড়ি করে। অ্যাকচুয়ালি বিনের সামনে দিকে লম্বা লাঠির মতো একটা থাকে, গোল বলের মতো আর লম্বা লাঠির মতো, এরকম স্ট্রাকচার হয় বিন, যদি দেখিস এরকম একটা গোল বল, এরকম লম্বা লাঠি, আর এখানে ফু দিচ্ছে। আর এই লম্বা লাঠিটা সাপের মুখের দিকে রাখা থাকে, ও যেদিকে নড়ায় মুখটা সেই দিকে ও করে। ও অ্যাকচুয়ালি লাঠিটা দেখে নড়তে থাকে, ও যদি বিনটা সোজাসুজি বাড়াতো জীবনে নড়তো না। ও সাপ শুনতে পায়, সাপ দেখতে পায়, ক্লিয়ার ভিশন নেই, ব্লার ভিশন, ক্লিয়ার ভিশন নেই। স্বীকার করে blood pressure। ওরা কি করে, ওদের এই যে বাইফার্কেটেড টাং থাকে, সেখানে একটা সেন্সরি অর্গান থাকে, যেটা দিয়ে ওরা টার্গেটটাকে, প্রথমে ব্লার ভিশন হয়, মানে কেউটা আছে বুঝতে পারছে, ওই জন্য ওরা অনেক দূর থেকে ঝাঁপিয়ে পড়ে না, কাছাকাছি গিয়ে অ্যাটাক করে। যেমন কাইট 2 কিলোমিটার উপর থেকে দেখতে পাবে কি আছে না আছে, পুরো ফিজিক্স একবারে। কত 120, মানে আমি দেখেছি হকেরটা 120 কিলোমিটার/আওয়ার, একবারে বুলেট ট্রেন, মানে আমাদের বন্দে ভারত ছুটে আসছে, এসে ড্রাইভ মেরে পুরো জলের ভেতর থেকে মাছ তুলে বেরিয়ে যাবে। ওদের পেকটিন বলে একটা পার্ট থাকে, ক্লিয়ারলি ভিজিবল। যাই হোক, আর একটা মজার বিষয়, সাপ কিন্তু দুধ খেতে পারে না, কোনো জলই খেতে পারে না, সাকলিং করার এবিলিটি নেই। কারণ আমাদের টাংটা কি আছে, ফ্ল্যাট টাং। ফ্ল্যাট টাং হলে তুই সাকলিং করতে পারবি, টানতে পারবি। এই টাংটা কেটে দিস, তুই জীবনে টানতে পারবি। আর ওদের হচ্ছে বাইফার্কেটেড টাং, এরকম চেরা থাকে, তো ওই টাং দিয়ে প্রেসার ক্রিয়েট হবে না। ওরা কি করে, জল অ্যাবজর্ব করে, কোনো জলের মধ্যে পড়ে থাকলে একটু অ্যাবজর্ব করে নিল, কোনো ধর রকি এরিয়ায় জল ঝরছে, এরকম উঠে চলে গেল, একটু অ্যাবজর্ব করলো। ওদের অল্প জল হলেই চলে, বেশি লাগে না, কারণ ওরা ইউরিক অ্যাসিড রিলিজ করে, হ্যাঁ? Absorb করে বলতে মুখ দিয়ে হালকা করে ঢুকে গেল, তো জল পড়ছে, হাঁ করে থাকলে জিভ লাগবে, এমনি ঢুকে যাবে। আচ্ছা, তো ফ্রগ কিন্তু মিমিক করতে পারে, কালার চেঞ্জ করতে পারে। তো দে হ্যাভ এবিলিটি টু চেঞ্জ দেয়ার কালার। কেন? হিডিন ফ্রম দেয়ার এনিমিজ, তো ক্যামুফ্লেজ করতে পারে। সো দিস ইজ প্রোটেকটিভ কালারেশন, দ্যাট ইজ কল্ড মিমিক্রি। নিজেকে যেহেতু প্রোটেকশন করছে, এটাকে কি বলা হয়, মিমিক্রিও বলা হয়। আচ্ছা, পিক সামারে অ্যান্ড উইন্টারে আবার এদের পাওয়া যায় না, এরা তখন ছুটিতে থাকে, অফিসিয়াল ছুটি থাকে এদের। কেন? কারণ ওই সময় টেম্পারেচার বেড়ে যায় বা কমে যায়, বাড়লে এনজাইম গুলো ডিনেচার হতে পারে, কমলে এনজাইম গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এই জন্য ওরা কি করে, এদের মেটাবলিজমটাকে স্লো করে কোনো একটা জায়গায় চুপচাপ বসে থাকে। সেই পিরিয়ড গুলোকে কি বলা হয়? একটা সামার স্লিপ, দ্যাট ইজ অ্যাস্টিভেশন, আর একটা হচ্ছে উইন্টার স্লিপ, দ্যাট ইজ হাইবারনেশন। বুঝলি, আমাদের জীবনে এরকম তো অনেক ছুটি দিয়েছিল দিদি, তোমরা কেউ রাখোনি, এবার ছুটিই পাবে, হাইবারনেশন অ্যাস্টিভেশন কিছুই হবে না। So, এইগুলো হচ্ছে বেসিক প্রপার্টি। হ্যাঁ, এবার চলে আসবো মরফোলজি, দেখতে কেমন হয়, দেখতে পেয়েছিস? চল, স্কিন ইজ, এদের স্কিন কেমন হয়? স্মুথ অ্যান্ড স্লিপারি ডিউ টু প্রেজেন্স অফ মিউকাস। যদি স্লিপারি না হতো, গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারে, স্মুথ হয় অ্যান্ড স্লিপারি। দ্য স্কিন ইজ অলওয়েজ মেনটেন ময়েস্ট কন্ডিশন,
ময়েস্ট কন্ডিশন, ভেজা ভেজা থাকে। কালার অফ ডরসাল সাইজ জেনারেলি অলিভ গ্রিন উইথ ডার্ক ইরেগুলার স্পটস। এই দেখেছিস গ্রিন ইরেগুলার স্পট গুলো দেখতে পাচ্ছিস, ছোপ 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 ছোপ। বাট ভেন্ট্রাল সাইড স্কিন ইউনিফর্মলি পেল ইয়েলো। ভেন্ট্রাল সাইড মানে পেটের দিকটা ইউনিফর্মলি পেল ইয়েলো হয়। তো দ্য ফ্রগ নেভার ড্রিঙ্কস ওয়াটার বাট অ্যাবজর্ব থ্রু দ্য স্কিন। এরাও জল ইয়ে করতে পারে, কারণ এদের যে টাংটা থাকে, আমাদের টাংটা দেখ, এই জিপটা বার করছি, ব্যাক সাইডে আমাদের অ্যাটাচ, তাই না? ফ্রন্ট সাইড কি আছে, খোলা। ওদের হচ্ছে ফ্রন্ট সাইডটা অ্যাটাচ, ব্যাক সাইডটা খোলা। মানে এইরকম থাকে, এইরকম সামনে ধর এইটাই টাং, যদি এটা তুমি টাং ভাবি, এইভাবে লোড আছে ভেতর দিকে ঢোকানো। এবার একটা ইনসেক্ট এলো, ফেললো, টুক করে ঢুকিয়ে দিল, ফেললো, টুক করে ঢুকিয়ে দিল। এখানে কি আছে, একটা অ্যাডহেসিভ স্ট্রাকচার আছে আঠার মতো, জাস্ট এইরকম থাকলো, টাক করে ফেলবো, টাক করে ঢুকিয়ে দিল, আঠায় জড়িয়ে যাবে, ইনসেক্ট চলে যাবে। বুঝলি? সো বডি অফ ফ্রগ ডিভিজিবল ইনটু, কি কি ভাবে ভাগ করেছে আমরা, হেড, ট্রাঙ্ক। এদের কোনো নেক রিজিয়ন নেই, হেড এন্ড ট্রাঙ্ক, মানে এই পোর্শনটা হেড, এই যে এই পোর্শনটা হেড রিজিয়ন, আর এটাকে পুরো ট্রাঙ্ক রিজিয়ন করে ভাগ করা হয়েছে। ওকে, দুভাগে ভাগ করেছে। সো দ্য নেক এন্ড টেল ইজ অ্যাবসেন্ট। টেল থাকে, কখন থাকে, যখন ট্যাডপোল কন্ডিশনে থাকে। আমরা পড়ছি ফ্রগ, তার লাইফের আগের গল্পটা পড়ছি, এদের মেটামরফোসিস হয়। হোয়াট ইজ মেটামরফোসিস? মানে যাদের লাইফের ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ ফর্ম পাওয়া যায়। যেরকম তোরা কখনো বাটারফ্লাই কোথা থেকে আসে, ক্যাটারপিলার থেকে। কখনো ভাবতে পারিস যে একটা ক্যাটারপিলার বাটারফ্লাই উড়ে চলে যাবে? বাড়িতে যে আলু টালু পচে গেলে দেখবি সাদা কালারের একটা পোকা লেক লেক করে ঘুরে বেড়ায়, দ্যাট ইজ ম্যাগট। ওটাই মাছি, ওটা হচ্ছে মাছির বাচ্চা, ওটাই মাছি হয় ওখানে, ফ্লাই। বাড়িতে যে মাছিগুলো ঘুরে বেড়ায় এদিক ওদিক, সেগুলো ডিম পেড়ে দেয়। কোথায় ডিম পেড়ে দেয়, পচা আলু টালু করে, কারণ ওদের লট অফ কার্বোহাইড্রেট আছে ফলে। এবার সেখান থেকে সাদা সাদা পোকা পোকা বেরিয়ে আসে, আর এই পোকাগুলোই ম্যাগট, ওগুলোই কি হয়, মাছি হয়ে যায়। হুম, তার মানে একটা লাইফ ফর্মের সঙ্গে আর একটা লাইফ ফর্মের কোনো রেজেম্বলেন্স নেই। একটা ক্যাটারপিলার, তার সাথে কি ওয়াটারফ্লাইয়ের কোনো রেজেম্বলেন্স আছে, নেই। তো এইরকম যখন দেখা যায় তাদেরকে বলে মেটামরফোসিস। ঠিক তেমন এই ফ্রগ, এদেরই কি হয়, এদের হয় মেটামরফোসিস। ট্যাডপোল, ট্যাডপোল দেখতে এরকম হয়, মাছের মতো অনেক। এই হচ্ছে ট্যাড, এরকম ঘুরে বেড়ায় জলের মধ্যে। এটাকে দেখে কেউ বলবে না যে এটা একটা ফ্রগ হবে। ও তার লেজ টেজ কেটে ফেললো সুন্দর করে, বড় হয়ে ফ্রগ হয়ে। লেজটা কি, এই যে কেটে দেওয়া, বুঝলি, হরমোন আছে, টপ করে কেটে বাতি যাও, দরকার নেই। তো থাক ছবিটা, ভালো ছবি এঁকেছি, থাক। সো ট্যাডপোল থেকে কি হতে পারে, ফ্রগ। তো ট্যাডপোল তো পড়ছি না, যখন আমরা ম্যাচিউর ফ্রগ পড়ছি, সেখানে কি থাকছে না, কোনো নেক নেই, সেখানে কোনো টেল। আরে নেক বলতে বলতে মানে আর বলতে মানে কানেক্টিং কিছু। কানেক্টিং থাকবে, ন্যারো হবে। তোর ঘাড় বোঝা যাচ্ছে? সো অ্যাবভ দ্য মাউথ আ পেয়ার অফ নস্ট্রিল ইজ প্রেজেন্ট। এই জায়গাটায় কি আছে, পেয়ার অফ নস্ট্রিল প্রেজেন্ট। আই গুলো দেখ বাল্জ আউট হয়েছে, আই গুলো ছোট্ট একটু পাউচের মতো বাইরের দিকে বেরিয়েছে, এই যে আই, এই যে আই ফুটে ফুলে রয়েছে না, সো আইস গুলো বাল্জ হয়েছে। কভার্ড বাই দ্য নিউক্লিয়েটিং মেমব্রেন। আমাদেরও নিউক্লিয়েটিং মেমব্রেন আছে, এই যে পিছলে জমে যায় এখানে কোনায়, এটা ভেস্টিজিয়াল, আমাদের কাজ করে না, ওদের ক্ষেত্রে কাজ করে। ওরা পাতলা মেমব্রেন চোখটাকে ঢেকে রাখে, কারণ জলে যখন যায় চোখটাকে হালকা করে কভার করে দেয়। নিউক্লিয়েটিং মেমব্রেন প্রোটেকশন দেয়, কারণ দে হ্যাভ নো আইলিড। ওই স্পেশাল আমাদের চোখের উপর আইলিড আছে, ওদের তো কোনো আইলিড ফাইলিড নেই, তাই নিউক্লিয়েটিং মেমব্রেন দিয়ে ওরা কি করে, জলে গেলে অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট নয়, সব সময় থাকে, ইউজ করে, ডাঙায় একটা ইউজ হয়। করতে পারে, চোখ বন্ধ করতে পারে না। দ্যাট প্রোটেক্টস দেম while in water, জলের মধ্যে মেনলি এটা প্রোটেকশন দেয়। অন ইদার সাইড অফ আইস a membranous tympanum present. Tympanum মানে we have the tympanum, এয়ার, এটা কি এয়ার কি না, কানের পর, অডিটরি ক্যানাল, তারপরে অডিটরি ক্যানাল, তারপরে ভেতরে একটা মেমব্রেন আছে, দ্যাট ইজ টিম্পেনাম বা ইয়ার ড্রাম, ভেতরে রয়েছে। তো এই যে টিম্পেনামটা বাইরে থাকে,
কোথায় থাকে? বাইরে, পাতলা মেমব্রেন বাইরে রয়েছে, কারণ দে হ্যাভ নো এই পিনা টিনা নেই, তাই টিম্পেননটা বাইরে আছে। দ্যাট রিসিভ সাউন্ড সিগন্যালস। দ্য ফোর লিম্বস এন্ড হাইন্ড লিম্বস হেল্পস ইন সুইমিং। এই দেখ, এখানে কি দেখতে পাচ্ছিস? ওয়েভ থাকে সুইম করার জন্য। হাঁস দেখেছি, ডাকের সুইম করার জন্য দে হ্যাভ ওয়েভ feet. They have also the wave. The hind limbs end with 5 digits and the larger and muscular than the forelimb. Forelimb पे 4 digit থাকে। FORE 4 মানে front, FOUR 4 খান digit। So forelimb এ কটা digit থাকে? 4টে। hind limb পেছনের দিকে 5টা, 5 digits। Feet have wave digits and help in swimming. সুইম করতে হেল্প করে। আচ্ছা, পেছনের যে পাটা দেখতে পাচ্ছিস, পেছনের পাটা কি সুন্দর একটা মাস্কুলার স্ট্রাকচার, বুঝলি? তোকে যদি বলা হয় একটা চিকেন মানে ফ্রক পকোড়া বানা, লেগ পিস দিবি, এটা সুন্দর একটা লেগ পিস পেয়ে যাবে, ওখানে মাস্কুলার স্ট্রাকচারটা পাবে। সামনেরটা দেখ সরু পা, মাংস বেশি নেই। ফর এক্সিবিট দ্য সেক্সুয়াল ডাইমরফিজম, মেল ফ্রক ক্যান বি ডিস্টিংগুইশড বাই দ্য প্রেজেন্স অফ সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক। শুধু মেলেরই ভোকাল স্যাক থাকে, এই জন্য তাদের সংসারে অশান্তি নেই, বুঝলি? And also the copulatory pad in the first digit of the four limbs. Four limbs এর ফার্স্ট ডিজিট, ধর এইটা আমাদের ফোর লিম্ব, এর ফার্স্ট ডিজিট এইটা, আমি এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের 4টে ডিজিট হয়ে গেল। তো ফার্স্ট ডিজিট এইখানে কি আছে? কপুলেটরি প্যাড। এই কপুলেটরি প্যাড কি করে? এদের কপুলেশনে হেল্প করে। দে হ্যাভ এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এদের ফার্টিলাইজেশন কি হয়? এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে স্পার্ম রিলিজ হয় ওয়াটারে, ওভাম রিলিজ হয় ওয়াটারে, ফার্টিলাইজেশন হয় ওয়াটার, মানে ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম কোথায় হয়? অ্যাকোয়াটিক বডিতে, জলেই। বাট কপুলেশনে হেল্প করে এই কপুলেটরি প্যাড। এই কপুলেটরি প্যাড কি করে? দে ইনডিউস দ্য ফিমেল বডি টু রিলিজ দ্য ওভাম। এটা কার ক্ষেত্রে থাকে? মেলের ক্ষেত্রে। তার মানে তোকে যদি এখানে কোশ্চেন আসে, ডিফারেন্সিয়েট মেল ফ্রগ এন্ড ফিমেল ফ্রগ, পুরুষ ব্যাং আর মহিলা ব্যাং এর ডিফারেন্স বলে, এরকম যদি বলে, বলতে পারবি কি? পুরুষ ব্যাং কি আছে? মানে মেল ফ্রগ রিপ্রোডাক্টিভ কাজে হেল্প হয়, দ্যাট ইজ দ্য কপুলেটরি প্যাড প্রেজেন্ট ইন দ্য ফোর লিম্ব এর 4 ডিজিট। হয়ে গেল। আর ভোকাল স্যাক মেলের থাকবে, ফিমেলের থাকবে না, বুঝতে পারলে? মানে মরফোলজি দুটো আলাদা, মেল ফিমেলের ডিস্টিংগুইশ করা যাচ্ছে। এইটুকু বুঝলে? বুঝেছো এইটুকু? চল, তোদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা নোট কর। এটা নেক্সট ক্লাসে এটা ড্র করে নিয়ে আসবি। এটা আর একটা আছে, আর দুটো, এটা, এটা